আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যে চুপচাপ এই ঘটনাটি শুনুন। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। আর আমি যে সেকেন্ড স্টোরিটা বলবো এইটা হচ্ছে আমাদের গ্রামে ঘটে যাওয়া। আমার গ্রাম হচ্ছে কুষ্টিয়া কুমারখালীর মধুপুর গ্রামে। আচ্ছা। সেখানে আমার হচ্ছে দুইজন মামা এবং একজন ভাই, জিহাদ মামা এবং হচ্ছে শাওন মামা এবং হচ্ছে আমার ভাই যে তার নাম হলো রোহান। তো তারা তিনজন মিলে ডিসাইড করে যে আমরা একটু পিকনিক করব। তো আমাদের পিকনিক করা উচিত, আমাদের পিকনিক যে কোনো একদিন আমরা করব। বাট জিহাদ মামা হচ্ছে একটু মানে এক্সট্রিম লেভেলের কাজ করতে বেশি ভালোবাসেন, লাইক সার্কাস দেখানো থেকে স্টার্ট করে ডেভিল ওয়ার্কশপ, দেন এই টাইপের জিনিসগুলোর প্রতি না তার একটু ঝোঁক বেশি। তো এবার উনি বলে উঠলেন যে পিকনিক তো সবাই করে, আমরা চলো একটু আলাদাভাবে পিকনিক করি। লাইক কি করা যায়, একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানের পাশে ঠিক গোরস্থান। তো ওইখানে যে আমরা রাত্রেবেলা পিকনিক করবো, যতটা রাত্রে পারি আমরা। এর আগেও ভাই আমি একবার বলেছিলাম ওই বাঁশবাগানের কাহিনী, যে আমার এক নানা ভেতর দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন চুল ছাড়িয়ে দিয়ে বসেছিল, তার হাত ধরে মানে চুলটা ধরেছিল, বদলে তাকে অনেক সোনা দেওয়া হয়, বাট বাসায় যেয়ে দেখা হয় সেগুলো সব পিট ছিল। তো সবাই গ্রামের মোটামুটি সবাই এই কাহিনীটার সাথে পরিচিত এবং জিহাদ মামা বেশ ভালোভাবে জানতেন। আচ্ছা। তো তারা তিনজন যেদিন মানে যান একদিন ডিসাইড করে এবং সেদিন যখন ঢোকেন তখন তাদের একটা এক্সপেকটেশন ছিল, ইয়েস আজকে কিছু একটা এইভাবে দেখেই ছাড়বো। তো এই জন্য তারা মেন্টালি প্রস্তুত হয়ে নেন। আর ভেতরে যে একটা জায়গায় তারা হচ্ছে ক্যাম্প টাইপের, ক্যাম্প বলতে কি তারা সেখানে আগুন জ্বালান, মাংস পুড়িয়ে খান, দেন হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো স্টার্ট করে। তবে ভাইয়া ঢুকতেই তাদের একটা মানে অন্যরকম ফিল হয়, লাইক কেউ তাদেরকে ফলো করছে বা কেউ তাদের সাথে আছে, অথচ তারা তিনজনই ছিল। তো জিহাদ মামা ব্যাপারটাকে তেমন একটা কেয়ার করেনি, বাট বাকি যে দুইজন ছিলেন তারা বেশ একটা ভয় পেয়েছিলেন। এরপরে ভাই আরো ভয়ের ব্যাপার হলো, ভেতরে ঢুকতেই তারা যেখানে বসেছিলেন সেখান থেকে এরকম চুল যে একজন নেড়ে দিয়ে বসে আছে সেটাও তারা দেখতে পান। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে হচ্ছে মানে দুইটা আগুনের গোলা উপর দিয়ে হাঁটছে, মানে উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আবার একটু পরে দেখতে পান যে মানুষের মতোই একটা অবয়ব, অর্থাৎ একটা ছায়া, বাট নিচ দিয়ে একেবারে মনে হয় যে আগুন টাইপের বা এই টাইপের, লাইক দে আর ফ্লাইং, আকাশে তারা ভাসছে এবং হাত নাড়তে নাড়তে তারা চলে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে জিহাদ মামাও বেশ ভয় পেয়ে যায় এবং তারা তিনজনে ডিসাইড করে যে আজকে অনেক হয়েছে, আজকে আমরা বাড়িতে যাওয়া যায়। এরপরে ভাইয়া তারা হচ্ছে মানে বেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় হচ্ছে বিদ্যুৎ চমকাতে থাকে এবং মানে হালকা বৃষ্টি বৃষ্টি পড়বে এই টাইপের অবস্থা। তো তাদের সাথে হচ্ছে টর্চ ছিল, বাট তারা মানে তাদের টর্চটা তেমন একটা কাজ করছিল না। আর এই টাইপের বিদ্যুৎ যে চমকাচ্ছিল সেই আলোতেই তারা আল্লাহর নাম নিয়ে হাঁটছিলেন। তো এই সময় হচ্ছে হাঁটতে হাঁটতে তারা একটা মানে মাঠের মধ্যে ছিল, আর মানে বাঁশবাগান ছিল এবং পাশেই মাঠ। তো তারা মাঠের মধ্যে হাঁটছিলেন, হঠাৎ করে একটা তিন মাথায় চলে আসে। তো তিন মাথার ওইখানে হচ্ছে মানে তিনটা রাস্তা তিন দিকে চলে যায় এবং মাঝখানে তারা দেখতে পায়, সেই তিন মাথার মাঝখানে বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় সে আলোতে দেখতে পায় যে তিনটা মানুষের মাথা তিন দিকে করে রাখা, এবং সেটা হচ্ছে ভাইয়া মানে কঙ্কাল। আচ্ছা। তো এই জিনিসটা দেখে তারা আরো ভয় পায় এবং যে যার মতো যেদিকে পারে দৌড় দেয়। দুইজন মানে জিহাদ মামা বাদে দুইজন সকালবেলা তারা হচ্ছে দেখা করে যে হ্যাঁ আমরা ঠিক আছি, বাট জিহাদ মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে হচ্ছে ভাইয়া তার মানে বডি বলতে কি হ্যাঁ তিনি জীবিত ছিলেন এবং সে হচ্ছে সেন্সলেস অবস্থায় ছিলেন একটা ক্যানেলের পাশে। এরপরে তাকে পাওয়া যায়, সে হচ্ছে বলে কি যে আমি অ্যাকচুয়ালি আমার কিছুই মনে নেই, বাট আমি শুধু এতটুকু মনে আছে যে ওইখানে একজন দাড়িওয়ালা মানুষ, তার চুলগুলো ছিল জট পাকানো এবং সেখানে সে বারবার তার হাতে একটা লাঠি ছিল, তার দিকে ইশারা করে বলছিল মানে কাছে আসো, বাট সে কাছে যেতেই অজ্ঞান হয়ে যায়। বাট এখানেও একটা কথা আছে ভাইয়া, ওই যে তিনটা মাথা ওইখানে হচ্ছে অনেক বেশি সিঁদুর ছিল, সিঁদুর টাইপের লাল রঙের বা অনেক ধরনের কালারের অনেক কিছু ছিল। আর লাইক এখানে যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের কিছু প্র্যাকটিস করে তার জন্য এটা বেস্ট প্লেস। তো তার পায়ে না সিঁদুরটা লেগে গিয়েছিল এবং এরপরে জিহাদ মামা অনেকদিন অসুস্থ হয়ে পড়ে। আর হচ্ছে রাত্রেবেলা প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে, লাইক স্বপ্নে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখতে থাকে, যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, আর
তার চালের উপরে কোনো পাখি এসে টানা ডাকাডাকি করছে। তো এইভাবে হচ্ছে একটা সময় জিহাদ মামা অনেক বেশি অসুস্থ হয়। এরপরে আমাদের একটা হুজুরকে খবর দেওয়া হয়। হুজুর তাকে বলে, হুজুর বলে যে ঠিক আছে আজকে রাত্রে আমি তোমার বাড়িতে যাব। তো আর হ্যাঁ, মাঝখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করে গিয়েছি, যে তার সাথে হচ্ছে একটু মিষ্টি ছিল। তো হুজুর তাকে বলে যে তোমার সাথে যে মিষ্টিটা ছিল সেটা তুমি কি করেছো? বলে যে হুজুর আমি তো এটা খেয়েছি। তখন হচ্ছে বলে যে ওকে, তাহলে তুমি বাড়িতে করবে কি আবার একটু মিষ্টি রেখে দিবা, এরপর আমি তোমার বাড়িতে যাব, এবং বাড়িতে যখনই যাব তোমার বাড়ির সব আলো নিভিয়ে দিবা। তো হুজুর দূর থেকেই বলে যে আমি তোমার বাড়িতে ঢুকছি, এবং সাথে সাথে তার বাড়ির সব লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। এবং ভাইয়া হুজুর ঢুকতেই না তার বাড়িতে কেমন একটা ওথাল পাথাল টাইপের স্টার্ট হয়। এরপর হুজুর হচ্ছে মোমবাতি দেন, আরো বিভিন্ন ধরনের সূরা টুরা পড়ে জিনকে হাজির করে, কোন একটা জিনকে হাজির করার পরে বলে কি যে তোমরা ওকে ধরেছো কেন? বলে যে আমরা ওকে ধরেছি যে কোনো একটা কারণে, সেটা আমি তোমাদেরকে বলবো না। মানে ওই হুজুরটাকে বলে যে ঠিক আছে কারণটা না বলো, তবে তাকে ছেড়ে দিয়ে চলে যাও। তখন অনেক রিকোয়েস্ট করার পরে সেই জিনটা বলে যে ঠিক আছে, তাহলে ওই মধুপুরের অমুক একটা মসজিদ আছে, সেই মসজিদে সন্ধ্যার পরে তোমরা একটু তেল বাটিতে রেখে যাবা। আমি সেই তেলে যে কোনো একটা কাজ করব, এরপরে সেই তেলটা তার গায়ে মাখায় দিলে 7 দিনের মধ্যে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তখন হচ্ছে হুজুর তাকে জানালেন যে যতদূর মানে হুজুরের মনে পড়ছিল, মানে বুঝতে পারছিলেন আর কি হুজুর, যে ওইখানে কোনো একটা তান্ত্রিক টাইপের কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল তার উপর। ওই ভাইয়া সিঁদুরটা মামার পায়ে যে লেগেছিল সেটা বাড়ি পর্যন্ত এসেছিল, যার কারণে এই রাত্রেবেলা এত ধরনের সমস্যা হচ্ছিল, এবং জিনেও তার উপর একটা মোটামুটি একটু প্রবেশ করে ফেলছিল। তো এরপরে ভাইয়া ওই তেলটা মাখানো হয়, এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ জিহাদ মামা এখন সুস্থ আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি এখন তো ঢাকা কলেজে পড়ছি। জি। তো আমি যে ঘটনাটা বলছি রাসেল ভাই, সেটা ঘটেছে 2008 সালে। অনেক আগে। জি, ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জে, আমার দেশের বাড়ি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার বাবা মারা যাওয়ার পর, এবং আমার বাবার সাথে কোনোভাবে হয়তো রিলেটেড, ঘটনাটা বললেই বোঝা যাবে। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে 2008 সালে আমার বাবা মারা যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস পর। আচ্ছা। এবং ঘটেছে আমার মেজ বোনের সাথে ঘটনাটা। তো ঘটনাটা যেটা ছিল রাসেল ভাই, যে আমার বাবা কিন্তু স্বাভাবিকভাবে মারা গেছে, অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে। তো কিন্তু কিভাবে রিলেটেড সেটা অ্যাকচুয়ালি আমাদের জানার বাইরে। তো রাসেল ভাই, একদিন আমার মেজ বোন, তো হঠাৎ করে মানে আমাদের বাসাটা অনেক বড়, 18 ডিসিমালের একটা বাড়ি। তো বাসাটা নেওয়া হয়েছে অনেক আগে, মানে আমাদের বাড়ি ছিল মূলত আগে টাঙ্গাইল। তো ওখান থেকে চলে আসার পর এখানে যখন বাড়ি করে, তখন বাড়িটা মানে বলে রাখা ভালো যে পুরো বাড়িটা আর কি জঙ্গলে আবৃত ছিল, কোনো বাড়ি ঘর ওইদিকে ছিল না। তো আসার পর যেটা মানে ওই দিকের লোকজন বলতো যে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো না। আচ্ছা। জায়গাটাতে মানে ভূতচোত আছে বা জিন টিন এই ধরনের কথা আর কি চলতো। তো যাই হোক, আমার মা খুব সাহসী, তো ওনার সাহসের উপর ভর করেই আর কি ওখানে বাড়িটা নেওয়া হয়। তো যখন প্রথম বাড়িটা নেয়, তখন জঙ্গল টঙ্গল আমরাই পরিষ্কার করেছি, মানে আমার বাবা মাই ওগুলো ঠিকঠাক করে ঘর বাড়ি তোলা হয়। তবে বাড়িটা নেওয়ার পর প্রথম অনেক কিছু আমার মা দেখেছে, এটা আমার মায়ের কাছে শুনেছি, যে হয়তো আকাশ দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে বা আলো জ্বলছে দূরে জঙ্গলে, এই ধরনের কথা শুনেছি। জি জি, আমার মাই দেখেছে। তো এরপরে হঠাৎ করে মানে আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়, এগুলো আর দেখা হয় না। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর যেটা হয়, ওই বললাম 1.5 মাস পর, তো তখন মানে আমাদের যে বিল্ডিং থেকে বের হয়ে টিউবওয়েল পারে পানি আনতে যেতে হয় টিউবওয়েলে। তো টিউবওয়েল পারটা একটু দূরে আমাদের বিল্ডিং থেকে। তো বের হয়ে মানে আমার আপু পানি আনার জন্য, মানে আমরা রাতে ডিনার করব, তো এই জন্য আপু আর কি পানি আনতে যাচ্ছে বাইরে। গ্রাম এলাকায় কিন্তু টিউবওয়েলের পানিটা আসলে খাওয়া হয়। তো টিউবওয়েলের পানি আনতে যাওয়ার সময় মানে যাওয়ার পর মানে হঠাৎ করে কিছু শব্দ পাচ্ছে, অদ্ভুত বিকট রকমের আওয়াজ পাচ্ছে। তো আপু আর কি চারপাশে তাকাচ্ছে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো প্রথমবার তাকানোর পরে আপু আসলে কিছু দেখতে পাচ্ছে না যে আওয়াজটা আসলে কোথা থেকে আসছে। তো একটু পরে আবার আওয়াজ আসছে, আপু আবার আশেপাশে তাকাচ্ছে, কিন্তু রাসেল ভাই কিছুই দেখতে পাচ্ছে না। তো হঠাৎ করে আপুর নাম ধরে ডাক আসে, সুলতানা। আবার আপুর নাম সুলতানা, তো সুলতানা বলে ডাক আসে। তো যখন ডাকটা আসে, তখন আপু ওই পাশে তাকায়,
মানে আমাদের যে টিউবওয়েল পাড়টা তার ঠিক সামনে একটা বড় পুকুর ছিল। পুকুরটার অপর পাশে আবার একটা গ্রাম আছে। তো পুকুরটার চারপাশে অনেক বাঁশঝাড়, শাল গাছ, মানে অনেক ঝোপঝাড় পূর্ণ আর কি। আচ্ছা। তো আপু ওই পুকুরের দিকে তাকায়। তো পুকুরের দিকে তাকিয়ে যেটা হঠাৎ করে দেখতে পায় যে একটা লম্বা চূড়া লোক, তো সাদা কাপড় টাপড় পরা, জুব্বা টুব্বা পরা, যেভাবে আর কি হুজুর বেশের লোকজন থাকে ওইভাবে। আচ্ছা। তো আপু হঠাৎ করে দিকে তাকিয়ে একটু থমকে যায়। তো আপু যেটা মানে অবাক করার মতো বিষয় যে লক্ষ্য করে, ওই চেহারাটা ছিল আমার বাবার চেহারার মতো, আমার আব্বুর আচ্ছা। চেহারার মতো। আচ্ছা। তো কিন্তু আরেকটা যেটা বিষয় সেটা হলো ওই অভাবটা পুরুষ মানুষের ছিল, কিন্তু তাতে শাড়ি পরা মানে চুড়ি পরা ছিল, হাতে চুড়ি পরা ছিল লাল, এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া ছিল। তো এই ধরনের কিছু লক্ষ্য করে। তো যেটা লক্ষ্য করে যে আপুকে ডাকছিল এই বলে যে সুলতানা আয় আয় সুলতানা, এইরকম সুর করে ডাকতেছিল এবং আওয়াজটা খুব জোরে হচ্ছিল, কিন্তু আমরা কেউ এই সাউন্ডটা শুনতে পাইনি। ঘরটা পাশে, কিন্তু আমরা কেউ সাউন্ডটা শুনতে পাইনি। তো এবং হাত বাড়িয়ে ডাকছিল যে আয় আয়, হাত দিয়ে ডাকছিল। তো এই জিনিসটা দেখার পরে আপু মানে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে মানে ঘরে ঢুকে পড়ে এবং ওখান থেকে কিভাবে আসে জকটক ফেলে দিয়ে ঘরে ঢুকে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আচ্ছা। তো তখন আম্মু তো আপুর সাথে বাইরে যায়, আম্মু খেয়াল টেয়াল করে, তো আম্মু কিছু দেখতে পায় না। তো ঘটনাটা আসলে এখানে শেষ হলে পারতো, কিন্তু এর ঠিক 4-5 দিন পর বা সপ্তাহখানেক পর আবার ঠিক একইভাবে যখন আপু পানি আনতে যায়, আবারও পানি আনতে যায়। কিছুদিন তো আপুর সাথে আমার ছোট আপু আম্মু এরা বাইরে যায় ভয়ের কারণে, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আবার যখন আপু বাইরে বের হয়, তখন আবারও আপু এরকম সাউন্ড শুনতে পায়। যখন সাউন্ডটা শুনতে পায় তখন আপু ওই পুকুরের দিকে তাকায় যে হয়তো ওখান থেকে আবার ডাকটা আসছে, কিন্তু আপু ওখানে তাকিয়ে কোনো কিছু শুনতে পায় না। তো আপু ভাবে যে যেহেতু আগে একদিন দেখেছি, ওটা ভ্রম হতে পারে আমার। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার ডাক আসে, তখন আপু বুঝতে পারে যে না, সামথিং রং, জি কিছু একটা ভুল না আমার, এটা কিছু একটা ঘটছে। তো আপু আশেপাশে তাকিয়ে কিছু পায় না, তো আপু আবার ভাবে নিশ্চয়ই ভুল, আমার ভ্রম। কিন্তু যখন ভালোভাবে আবার ওই নামটা ধরে ডাক আসে সুলতানা, তখন আপু উপর দিকে তাকায়, কারণ সাউন্ড আসতেছিল উপর দিক থেকে। তো আগেই বলেছি টিউবওয়েল পাড়ের কিছু মানে একটু পাশে আমাদের বিল্ডিংটা, তো বিল্ডিং এর যে ছাদটা, তো ছাদের উপর থেকে ডাকটা আসছিল। তো ছাদের উপরে যখন আমার আপু তাকায়, তখন আপু দেখতে পায় যে ছাদে পা ঝুলিয়ে ওই সেম অবয়বটা, হাতে চুড়ি পরা, লিপস্টিক নেওয়া, এবং আমার বাবার মতো চেহারা। তো এটা আপু দেখার পর ওদিন পা ঝুলাচ্ছিল, মানে যেভাবে আর কি শয়তান টাইপের কিছু থাকে আমরা যেটা শুনি আর কি, যে হাসছিল এবং পা ঝুলিয়ে ঝুলিয়ে আপুকে হাত ধরে রাখছিল, আয় সুলতানা তোকে নিয়ে যাব, আয় তুই আমার সাথে, এই বলে ডাকছিল। তো আপু তখনও প্রচন্ড রকমের ভয় পায়। আপু মানে আবারও ওইভাবে ভয় পেয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে। তো যেটা হয় যে এটা শুধু আমাদের সাথে না, আমাদের পাশের বাড়িতে একটা হয়েছিল। আমি যেটা জানি যে আমাদের পাশের বাড়িতে মানে এক মাসুম ভাই নামে একটা ভাই ছিল। তো ওনার মা এই মাসুম ভাইকেও মারা যাওয়ার ঠিক 1 মাস পরে এভাবে দেখে। তো ঘটনাটা অ্যাকচুয়ালি এরিয়া রিলেটেড, আমরা যেটা ভেবে নিয়েছি এটার পরে, কারণ আমাদের বাড়ির আশেপাশেই যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে মারা যাওয়ার 1-2 মাস পরে তাদের অবয়বটা তবে ভিন্ন গঠনে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা দেখার পরে আপু তো প্রচুর কান্নাকাটি করছে এবং ভয়টা যাচ্ছে না, কারণ একের পর 1-2 দিন ঘটেছে, এক ভয়ের উপর আর একটা ভয়। তো আম্মু তখন ভাবলো যে এভাবে তো আসলে থাকা যায় না, এত ভয় নিয়ে। তো আমরা একটা হুজুরকে ডাকে, হাজিজ কারি নাম ছিল ওনার আমার এলাকায়। তো ওনাকে ডাকার পর যেটা হয় যে উনি আসার পরে বলে যে এটা জিন টিন ছিল, বা মারা যাওয়ার পরে এটা অনেকেই দেখে থাকে, উনি এই ধরনের ধারণা দেয়, কনসেপ্ট দেয়। তো উনি তখন একটা মানে গ্লাস নিয়ে পানি পড়ে দেয়, কিছু একটা তাবিজ দেয় আর কিছু পানি পড়ে দেয়, খেতে বলে এবং ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দিতে বলে। তো তারপরে ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দেওয়া হয় এবং আপুকে পানিটা খাওয়ানো হয়, আপুকে তাবিজও দেওয়া হয়, যেটা গ্রামের হুজুর টুজুর দিয়ে থাকে। তো তারপর থেকে আপু আর ওরকম অবয়ব কিছু দেখেনি। তবে আপুর একটা সমস্যা বরাবরই হচ্ছে এবং এখনো সেটা হয়, সেটা হলো যে আপু, এটা ঘুমানোর সাথে রিলেটেড, কাত হয়ে শুতে পারে না। উপর হয়ে শুতে পারে না, কাত হয়ে শুতে হয়। যদি উপর হয়ে শোয় তাহলে আপু চোখের সামনে একটা মারাত্মক ভয়ঙ্কর অবয়ব দেখে, যে অবয়বটা অনেক বেশি লম্বা, জুবা টুবা পরা এবং বড় পাঞ্জাবি টাঞ্জাবি পরা। তো আপুর ভয়টা এখন ওই ভয় থেকে হয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে এখনো এই ভয়টা কাজ করে এবং ওই উপর হয়ে শুলেই ওই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই। এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আপনি তার আগে বলবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আহমেদ ইসা বনানী থেকে এসেছি। ওকে। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব, ঘটনা 2016 সালে, যেটা আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে হয়েছে। আমি যখন ক্লাস 10-এ পড়ালেখা করি, তো সামনে আমার এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি হোস্টেলে যাই। তো হোস্টেলের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তো ভাইয়া কোনো এক রাতে পড়ালেখার কাজ শেষ করে ভাইয়া আমি ঘুমোতে গেছি, বাট কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাইয়া ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ ছিল যে ভাইয়া আমার রুমের সামনে খেলার মাঠ, সেখানে মনে হচ্ছিল কিছু মানুষ, তেমন আমি বলতে চাচ্ছি যে আমার হোস্টেলের ছেলেরা দুষ্টামি করছিল। তো আমি এই ভেবে ওদেরকে একটু রাগারাগি করে আমি দরজা খুলে বাহিরে আসলাম, বাট বাহিরে এসে ভাই আমি কিছুই দেখতে পেলাম না। তো আমি পুনরায় আবার আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, বাট ঘুম আসছিল না। তো 10-15 মিনিট পরে ভাইয়া সেম ওই একই কাহিনী। তো আমি এবার বেশি রাগান্বিত হয়ে লাঠি নিয়ে বের হলাম, ওদেরকে একটু মার দিব। বাট বের হয়ে দেখি ভাইয়া যেমন কিছু লোক সেখানে খেলাধুলা করছিল। যে আপনার মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল আপনার সাথে? ভাইয়া আপনি তখন কিভাবে ভয় পেয়েছিলেন, কোন সাথে কি ঘটনা ঘটেছিল? তখন নার্ভাস ভাইয়া- মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি আমাদের। জি ভাইয়া, তখন ভাইয়া আমি দেখলাম যে লোকগুলা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে আমি তাদের কোনো একটা ক্ষতি করে ফেলছি। লোকগুলাকে আমি যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে, তো দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে আছে খুব ভয়ানক ভাবে, এবং তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দৌড়ে পালাচ্ছে। আমি তাদের কাউকে দেখলাম যে তারা পালিয়ে যাচ্ছে, বাট তাদের পাটা ভাইয়া নিচে ছিল না। আচ্ছা, আপনি এমনিতে আপনার বাসায় বা কোনো জায়গায় কোনোদিন কোনো কিছু দেখেছেন? না ভাই, আমি বাসায় কখনো কিছু দেখিনি, বাট ওই হোস্টেলেই আমার প্রথম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনি আর কিছু বলতে চান? আমার মনে হয় যে আমার মনে হচ্ছে যে আপনি একটু নার্ভাস, এই জন্য আমি আপনাকে বলছি। না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, তো ভাইয়া এভাবে কিছুদিন পার হওয়ার পরে ভাইয়া মানে আপনার সেকেন্ড ঘটনাটা কিভাবে ঘটলো, জি। কি হয়েছিল আপনার সেটা বলেন। সেকেন্ড ঘটনা ভাইয়া, আমি কোনো এক রাতে ঘুমোচ্ছিলাম। তো ঘুমানোর সময় দেখলাম যে কোনো এক লোক আমার দরজা ভেদ করে যে আমার পাশে এসে বসলো। বাট পাশে এসে বসার পরে আমার মাথায় হাত ভোলাচ্ছে, বাট আমি ওই লোকটিকে ভাইয়া আমার মনে হচ্ছে যে আমি আগে কখনো দেখিনি, আবার মনে হচ্ছে যে আমি দেখেছি, বাট আমি তাকে কেস করতে পারতেছি না। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ভাইয়া সে এভাবে রেগুলারলি মাঝে মধ্যে আমার সাথে এভাবে আচরণ করতো, আসতো আমার কাছে। তো এর মধ্যে একদিন ভাইয়া, তখন শীতের দিন চলে আসলো শীতের দিন, সে একদিন সেম ভাবে আমার দরজা ভেদ করে আমার কাছে চলে আসছে, বাট আমার পাশে এসে বসছে এবং আমার মাথায় হাত ভোলাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার সেকেন্ড ঘটনাটা বলবেন ছোট্ট করে, সময় আমাদের খুব কম। কোথা থেকে এসেছেন, নামটা একবার বলেন প্লিজ। জি ভাইয়া, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি ঢাকা কলেজের ছাত্র, ধানমন্ডিতে থাকি। জি প্লিজ। তো ভাইয়া, আমি দ্বিতীয় যে গল্পটা বলতে চাচ্ছি সেটিও ঘটেছে আমার নিজের দেশে, নিজের জেলায় সিরাজগঞ্জে। তো এটা ঘটেছিল আসলে আমার ছোট বোনের সাথে। তো যেটা ঘটেছে আমার ছোট বোনের সাথে, তো আমার ছোট বোনের কোচিং ছিল আমার পাশের গ্রামে। তো ও যে টিচারের কাছে কোচিং করতো, সেই টিচারের বাসায় যে রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তার মাঝখানে একটা কবরস্থান পড়ে। তো প্রতিদিন ওখান দিয়ে যেতে হয়। তো এর আগে কখনো কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ করে একদিন যাচ্ছিল কবরস্থানের ওখান দিয়ে। তো রাসেল ভাই, যেটা গ্রাম এলাকায় যেটা প্রচলিত আছে যে সুগন্ধি মেখে কবরস্থানের পাশ দিয়ে বা এ ধরনের কোনো জায়গা দিয়ে যেতে নেই, তাহলে নাকি ওইটার প্রতি মানে জিন জাতি বা এ ধরনের ভূত প্রেত আমরা যাই বলি না কেন, এটাদের একটা আকর্ষণ থাকে, এটা প্রচলিত আছে।
তো আমার বোন ওই দিন খুব ভালোভাবে যাই হোক সুগন্ধিটাও মেখেছিল, তো সেন্ট বডি স্প্রে করেছিল। তো যাওয়ার পর সে প্রাইভেটে গেছে এবং কোচিংটাও কমপ্লিট করেছে। করার পর ভর দুপুরে সে গিয়েছিল, করার পর সে সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে বাসায় ফিরে আসে। তো বাসায় ফিরে আসার পর আমরা যেটা বুঝতে পারি যে সামথিং রং, মানে কিছু একটা ঠিক নেই। তো তখন মানে জিনিসটা এইভাবে করতেছিল যে আমরা খেতে বসেছি, তো আম্মু বলছে তুই খেতে আয়, কিন্তু সে কোনো কথা বলছে না। আমরা যাই বলছি না কেন তার কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু তুই এখানে আয়, তখন সে জাস্ট তাকাচ্ছে আমাদের দিকে, তাকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কোনো কথা বলছে না। তো রাসেল ভাই এরকম হওয়ার পরে তো হঠাৎ করে রাতে তার অস্বস্তি বোধ হচ্ছে, তো সে বলছে আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না, আমার বলছে মাথা ব্যথা বা জ্বর টর আসছে এটা ভেবে। তো আমার হচ্ছে মাথা ব্যথা, হঠাৎ করে কেন মাথা ব্যথা। তো আমার আম্মু আবার মানে নামাজ কালামের প্রতি অনেকটা দায়িত্ববান এবং সে মানে অনেক হাদিস টাদিস জানা লোক। তো সে আর কি কোরআনে কিছু দোয়া টোয়া পড়ে আপুকে ফু দেয় যে মাথা ব্যথা যাতে ঠিক হয়ে যায়। তো যেটা দেখা যায় যে তার মাথা ব্যথা তো ঠিক হয় না, বরং সে কিছু অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং তার মানে সে হাসতে থাকে, হঠাৎ করে হাসতে থাকে এবং হাসতে হাসতে হঠাৎ করে কাঁদতে শুরু করে। এবং হাসিটা ছিল রাসেল ভাই খুবই বিকট এবং অদ্ভুত আকারের, মানে যেভাবে একটা স্বাভাবিক মানুষ আর কি হাসে না, এরকম হাসি ছিল। এবং হাসতে হাসতে কান্না করছে এবং কান্না করতে করতে হাসি দিচ্ছে। তো এরকম হওয়ার পর তো হঠাৎ করে মানে আমার আম্মু বললো যে কি রে, তুই এভাবে সাহস করে আসিস, আমার বাসায় তুই এসছিস, মানে আম্মু বুঝতে পেরেছে। তখন আমাকে ডাক দিল, আমার মেয়ে জবকে ডাক দিল। ডাক দেওয়ার পরে এখন বাসায় আসার পরে মানে আমাদের রুমে আসার পরে তখন আম্মু বললো যে তোরা একটু থাক, আমি অজু করে আসি। তো আম্মু অজু করে এসে পানি টানি পরে ফু দিল এবং আপুকেও দোয়া কালাম পরে ফু দিচ্ছে। তো যেটা হলো কি যে দোয়া কালাম পরে ফু দেওয়ার পরে আপুর ঠিক হওয়ার বদলে সে আরো উগ্র আচরণ করতে শুরু করলো এবং সে অনেক চিৎকার চেঁচামেচি করছে, মরে গেলাম বলছে। তো তারপরে আম্মু যেটা করলো যে আমাদের ওখানে অমাবস্যার দিনে তেল তোলা হয়, মানে পাশের বাড়ির হুজুর তেল তোলা অমাবস্যার দিনে, মানে মাটির নিচ থেকে। তো ওইটা দিয়ে আম্মু হলো আপুকে ইয়াটিয়া মানে দিল। দেন দেওয়ার পরে আপু তারপরে স্বাভাবিক ফিরে এসলো। তো ওই দিন আর কি মারাই যাচ্ছিল, এই অবস্থা থেকে আপু আর কি ফিরে এসছে এবং তার মানে ওটা ঠিক হয়ে গেছে। তো রাসেল ভাই যেটা হয়েছে যে রাত 3টার দিকে ছাড়ানোর পর রাত 3টার দিকে ট্রেনের চালার উপর প্রচন্ড শব্দ হওয়ার পর মানে আম্মু তখন আমাদেরকে ডাক দিল এবং বললো যে তার মানে দেখ, যেটা আমি রাত 1টার দিকে যেটা ছাড়িয়ে দিচ্ছি ওটাই শব্দ করছিল, কারণ চীনের চালাঘর ছিল, ওটার উপরে কোনো মানে গাছ টাছ ছিল না, শব্দ হওয়ার কোনো কথাই না, কিন্তু প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিল। তো রাসেল ভাই ছোট অবশ্যই এটাই ঘটে, এটাই ছিল আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আফসর ভাই, আমার নাম এইচ.আই. হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। তো ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল একটা লেকের পাশে, ওটা লেকের পাশে একটা বড় রেন্টি গাছ ছিল। তো ওই গাছের নিচে 2টা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশের কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায় অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটাই আসি যে
উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি ইয়ে করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হলেন, বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলে এত রাতে, রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে, তো জায়গাটা তো ভালো না এমনিতেই। তো মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তারপর আশেপাশে কেউ আছে, তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরেও দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন প্লিজ। হ্যাঁ, জি, মেয়েটা বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়াইছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার, বা আপনি এই জায়গাটা ভালো না, তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ার সাথে। তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম। তো গাড়িতে যে ড্রাইভার ওনারা চলে গেছেন ময়মনসিংহ, আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এখানে যে এত রাতে দাঁড়ায় আছেন, এখানে তো আপনি সেফ না। তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসলেন। তো বিপুলের কাছে যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে 2টা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন, আর দোকানের নিচে একটা ব্যাট করলেন। তো ব্যাট করে উনি আবার বাইরের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন যে আসলে মেয়েটা কি করতেছে, আননোন একটা মেয়ে। তো মেয়েটা বিপুল ভাই যেটা দেখলেন সেটা হচ্ছে মেয়েটা বাইরে ফোনে ওর ভাইয়ার সাথে কথা বলতেছে যে ভাইয়া, তুই আমাকে একা রেখে ফেলে চলে গেছিস। তো পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে যে বিপুল ভাই ইয়েতে যায়, আবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সেরে যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে। তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন? তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন, আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া, আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে? তো বিপুল ভাই বললেন, এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে? তো মেয়েটা বলল যে এটা আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছে, আপনি পারবেন এত রাতে? পরে মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে ব্রিজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর উঠলেন, এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা
যখন বলল, বিপুল ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হস নাই, মানে তুই আসতে চাচ্ছিলি না কেন? বিপুল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে কেঁপে মানে আর দেখতেছিলেন আচ্ছা, যে এই গল্পটা শেষ কোথায় হয়েছে আমাকে একটু শেষ কাহিনী এখানেই বলেন, please। কাছাকাছি চলে আসছে। তো জি। উনি মানে দেখলেন যে মেয়েটার আস্তে আস্তে ওই নিচে যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরে, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে উনি অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ফাইট করার পরে তো মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে কাক হয়ে উড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম সিনথিয়া অ্যানি ডিকোস্তা। জি, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি ঢাকা কেরানীগঞ্জ। ওকে, শুনি আপনার ঘটনা। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডও আছেন, রাইট? জি। ওকে, জি, শুনি আপনার। আমি ফার্স্ট আমার নতুন বাসার ঘটনা দিয়ে শুরু করছি। এখানে আর কি আমরা উঠার কয়েকদিন পরেই তো ফার্স্ট দেখতাম যে আমি রান্নার জন্য লবণের ঢাকনাটা আমি ওপেন করে রাখতাম যে আমার জন্য ইজি হয়। তো সেটা আমি প্রায় দেখতাম যে লবণের ঢাকনাটা মানে অফ করা। আমি তখন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি অফ করছো? তো সে বলতো বন্ধ যে করেছে কিনা? হ্যাঁ। তো সে বলতো যে না, কই, আমি তো এটা ধরেই নাই, আর আমি তো বেশিরভাগ টাইম বাসায় থাকি না, তো এটা আমি কেন ধরতে যাবো? তো আমি ভাবতাম আমি হয়তো মনের ভুলে এটা বন্ধ করে রাখছি। তো তারপর দেখা যেত না প্রায় এরকম হচ্ছে। তো এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমি রান্না করার টাইমে যখন আমি একা থাকি তখন মনে হয় আমার পিছনে কেউ আছে, এরকম একটা আমার ফিল হয়। আর হচ্ছে আমি যখন বাসায় একা থাকি তখনই বেশিরভাগ টাইম এই প্রবলেমগুলো দেখা যায়। যেমন একদিন আমি বাসায় একা ছিলাম, আমার হাজবেন্ড ল্যাপটপটা বন্ধ করে ব্যাগের ভিতর রেখে দেন বাইরে গেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। তো তখন হাজবেন্ড আসছে, তো বাসায় আসার পরে তো ওই দেখে ল্যাপটপটা বিছানোর উপরে। তো আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ল্যাপটপটা বের করছো? তো আমি বললাম কই না তো, আমি তো ল্যাপটপ ধরিই নি, আমি তো ওই রুমে যাই নাই। তো তখন মানে আসলে কাহিনীগুলো অন্যদিকে যাচ্ছে সেটা বুঝে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এরপরেই মাঝখানে দেখতাম যে আমি একা থাকলে দেখতাম আমাদের 2টা আলমারির ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতো। সেটা আমি একা থাকার টাইমে, ও থাকলে তখন আর হতো না। তো আর যে ঘরটায় হতো সেই ঘরটায় মানে অনেক ছবি লাগানো আছে, এমনকি আমাদের যিশুর ছবিও লাগানো ছিল। তারপরে ওই প্রবলেমগুলো হতো। তো তারপরে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে লাইট অফ করলে আমি দেখতাম যে আমার চারপাশে মানে কতগুলো ছায়া ঘুরতেছে। এরকম মানে বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তারপরে বাসায় ওঠার কিছুদিন পরে দেখতাম কি পুরান বাসার চাবি আমাদের মানে চাবি রিং এর মধ্যে। তো এটা তো এতদিন দেখি নাই, হুট করে কিভাবে চলে আসলো চাবি রিং এর মাঝখানে। তো আসলে এটাই ছিল আমার সেকেন্ড বাসার ঘটনা। আচ্ছা, আপনার ফার্স্টের ঘটনাটা আমরা শুনবো, সেটা কি হয়েছিল আপনি একটু শুরু থেকে যদি বলতেন আমাদেরকে। জি, আসলে ফার্স্ট যে বাসাটা নেই সেটা হচ্ছে কেরানীগঞ্জের একটু আবাসিক এলাকা ওইদিকে। তো ওইদিকে মানে ভিতর দিকে একটু বন সাইডে, তো বন, তারপরে ঘাস, এরকম কাশফুল ছিল, বাগান। তো আমরা যে বাসাটা নিই ওটা হচ্ছে একদম গলির শেষ মাথায়। তো ওই বাসাটা মানে মোটামুটি সুন্দর, নতুন বাসা উঠছে। তো নেওয়ার পরে যখন ফার্স্ট দিন উঠলাম, উঠার পরেই আমাদের রুমটা মানে আমরা জিনিসপত্র নেওয়া করছি, তখন রুমের লক ঠিকই ছিল। বাট যখন আমরা উঠতে যাব তখনই দেখলাম যে মানে ভিতর থেকে বন্ধ হয়ে গেছে রুমের দরজা, সেটা ভিতর থেকে বন্ধ। ইভেন ধাক্কা দিলে মনে হচ্ছে কি ভিতরে উপরের যে লকটা থাকে সেটা বন্ধ করা। তো আমরা অনেকেই চেষ্টা করলাম, পারলাম না খুলতে। তারপরে আমার হাজবেন্ড ট্রাই করলো, দারোয়ান ট্রাই করলো, বাট কেউই খুলতে পারতেছে না। তারপর ওই দিন আমরা ছাদে ঘুমাই।
তো তারপর দিন আমরা যখন বাসায় ঢুকার পরে ওই দিন যখন রাতে ঘুমাবো, মানে রাতের বেলা তিনতলায় আমরা থাকতাম দোতলায়, তিনতলায় কেউ থাকতো না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ ছিল। তো তিনতলায় দেখতাম নানা রকমের আওয়াজ, মানে টেবিল হাসড়ানো বা খাট টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আলমারি টানছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি ধূপধাপ শব্দ, এরকম শব্দ হয়ে যায়। তো আমরা রাতে কেউ ঘুমাইতে পারতাম না এরকম শব্দে, মানে রাতের বেলাও মনে হতো কেউ মশলা বাটতেছে এরকম। তো তারপরে পরদিন আমরা দারোয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই তিনতলায় কি কেউ থাকে যারা, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ কোনো সমস্যা এটা আছে এটা কিনা? এটা খুঁজে বের করার জন্য। হ্যাঁ। আচ্ছা, তিনতলায় তো সে বললো যে তিনতলায় কেউ থাকে না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ, এখানে তো শব্দ হওয়ার কোনো কথাই আসে না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করি যে আচ্ছা। তারা আসলে জানে কিনা, তারা শব্দ পায় কিনা। তো আমরা উপরের তলায় গেলাম, 4 তলায়। তো তারা বললো কই, আমরা তো কোনো টেবিল টানি না, এত রাতের বেলা আমরা কেনই বা টেবিল খাট টানতে যাব। তো পরে 4 তলায় আরেক ফ্ল্যাটের মহিলা বলল, সে বলল কি যে তাকে নাকি 6 তলার মহিলা বলছিল যে সেরকম শব্দ শুনতে পায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই সে শুনতে পায়। তো তারপর সে বললো যে আমি তো এগুলো পাত্তা দেই নেই, এখন আপনারা যেহেতু বললেন এখন আমার মনে হচ্ছে আসলে কিছু একটা আছে। তো তারপরে আমরা 6 তলায় যাই ডাইরেক্ট, যে 6 তলায় কিছু হয় কিনা। তো 6 তলার ওই আপু বলতেছে যে আসলে আমি অনেকদিন ধরে, আপনারা ওঠার অনেকদিন আগে থেকে এই শব্দ পাই, যেন কেউ দৌড়াচ্ছে, মশলা বাটতেছে, টেবিল চেয়ার টানতেছে এরকম। তো আমরা বললাম আচ্ছা আপনি কি কাউকে কিছু বলছেন? তো বললো যে না, আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এর জন্য আমরা কিছু বলি নাই কাউকে। তো তারপরে সে এরকম, আমরা ওই দিন আর কিছু বললাম না, ওই দিন বাসা চলে গেলাম। তারপর নন স্টপ এরকম আওয়াজ আসতো, আমরা ঘুমাতে পারতাম না। তো মাঝখানে দেখতাম কি যে আমার হাজবেন্ড তো অফিসে থাকতো, মাঝখানে দেখতাম আমার ড্রেসিং টেবিলের যেটা চুম্বকের আয়না সেটা অটোমেটিক্যালি খুলে যেত, মানে খোলা মানে কি একদম ওপেন করা, টোটালি ওপেন। তো তারপরে গেটের লক খুলে যেত, ইভেন চাবি দিয়ে লক করা হলেও সেই লকটা খুলে যেত অটো। আর বেডরুমের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। ইভেন আমাদের পাশের রুম থেকে মনে হতো মানে একটা বয়স্ক লোক, সে তার ওয়াইফকে মারছে, ইভেন মহিলাটা চিল্লা কান্না করতেছে। তো তারপরে এই জিনিসটা ফার্স্ট শুনে আমার হাজবেন্ড, তারপর আমাকে বলে, আমি কান পাতি, তখন আমিও শুনতে পাই। তো তারপরে ওই রুমে কিছু ছিল না আমাদের, ওই রুমে জাস্ট 2টা আমরা বিড়াল পালতাম, এইটাই। আর হচ্ছে তারপরে দেখলাম কি যে আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের অফিসে যেতাম, আসলে বাসায় যদি এত কিছু হয় বাসায় থাকতে তো আর মন চাইবে না। তো সন্ধ্যার দিকে আমি বের হতাম, তো দেখতাম কি যে আমি জিনিস এক জায়গায় রাখছি, সেটা অন্য জায়গায়, বাসায় আসার পর দেখতাম সেটা অন্য জায়গায়। যেমন টাওয়াল রাখলাম এক জায়গায় বেডরুমে, আমি বাসায় আসার পর দেখি চেয়ারে বিছানো টাওয়ালটা, মনে হচ্ছে টাওয়ালের উপরে কেউ মানে বসছে আর কি। তো তারপরে আবার দেখতাম যে বেডরুমের দরজা খোলা, ওইটা আমি এমনি ভিড়া যেতাম বাট দরজা খোলা। তো তারপরে আমি হাজবেন্ডকে বলতাম যে এরকম আমি তো এরকম দরজা লক করে গেছিলাম, এটা তো খোলা। ও আমাকে বলতো যে তুমি কি সত্যি লক করে গেছিলা, বা তুমি মনের ভুলে খোলা রেখে যাও নাই তো? আমি বলতাম না, আমার ঠিক মনে আছে আমি কোনটা কিভাবে রেখে গেছি। তো তারপরে দেখা যেত আমি প্রায় টাইমই তো ওর অফিসে যেতাম, সন্ধ্যার দিকে বের হতাম, সন্ধ্যা 7টা 7:30 এরকম হবে। তো বাসার গলি দিয়ে যখন বের হতাম তখন গলিতে 3-4টার মতো ল্যাম্প পোস্ট ছিল। তো ল্যাম্প পোস্টের নিচে যখন যাচ্ছি তো তখন আমি দেখলাম কি আমার পাশে, আমার সামনে আমার ছায়া, আমার পাশে আরেকটা ছায়া, আমার মতো একটা মেয়ের ছায়া। তো আমি ভাবলাম কি এটা কি আসলে আমার পিছনে কেউ আছে বা কেউ কি দাঁড়ায় আছে, তার ছায়া কিনা। তো আমি পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলাম, কোথাও কেউ নাই। তো তারপরে দেখলাম যে আমি নড়লে কি ওটার মুভমেন্ট হয় কিনা, আমি একটু দেখার চেষ্টা করলাম।
তারপর দেখলাম আমি নড়তেছি বাট সে নড়তেছে না, সে ননস্টপ দাঁড়াই আছে, কিন্তু আমি হাঁটলে সেও আমার সাথে হাঁটতেছে। আচ্ছা, তো তারপরে আমি কোন রকমে প্রে করতে করতে আমি ওই গলি থেকে বের হই, আর আমার সাথে আমার গলায় ক্রুশ ছিল যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওই গলি থেকে বের হই, তারপরে বাসায় আসি যখন, তখন আবারও সেই শব্দ, ইভেন দরজার লক খুলে যাওয়া, প্রতিনিয়ত এই প্রবলেমগুলো হতো। এগুলো থেকে আপনারা সমাধান পাননি এখন? সমাধান আমরা এখনো পাই নাই। ইভেন 3 তলায় আমরা অনেকদিন দারোয়ানকে বলছিলাম যে আপনারা একটু লাইট জ্বালায় রাখবেন, লাইট জ্বালায় রাখলে হয়তো এই সমস্যাগুলো হবে না, কিন্তু সে আসলে এটা করে না। আচ্ছা, এখন সে হয়তোবা কিছু জানে, তাকে যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি কিছু জানেন কিনা, সে আমতা আমতা করে, তখন সে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না। আপনারা কতদিন ছিলেন ওই বাসাটায়? আমরা 1 মাস ছিলাম। 1 মাস পরে আপনারা চলে আসছেন এবং আর ফিরে যাননি সেই না, বাসায়? আসলে সেই বাসার বাড়িওয়ালাও মানে জিনিসটা হাইড করতে চাচ্ছিল, বলতেছিল যে আপনাদের যাদের প্রবলেম তার চলে যাইতে পারে। ইভেন সে নিজেও মানে এই সাক্ষী, প্রবলেমটা তার মানে হচ্ছে আপনারা ছাড়া আরো অনেকেরই হয়? অনেকের, ইভেন বাড়িওয়ালাও সাক্ষী, তার সামনেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, আপনারা কিছু জানতে পেরেছেন যে ওই বাড়িতে কেন এরকম সমস্যা হয় আশেপাশের মানুষের কাছ থেকে বা কোনোভাবে? না, আসলে ওই আমরা যে গল্লিটা থাকতাম ওই গল্লিটাই সমস্যা ছিল। ইভেন 4 তলায় একটা মহিলা ছিল, সে খুবই পর্দাশীল। হুম, তো আসলে আমার মনে হয়েছে তার মধ্যে কিছু একটা মানে প্রবলেম ছিল, কজ বাড়িওয়ালা জানতো যে ওই ফ্ল্যাটে একটা পুরুষ মানুষ থাকে, এছাড়া কেউ থাকে না, কিন্তু আমরা দেখতাম একটা মহিলা যাওয়া আসা করে। ইভেন পুরুষটাকে কখনো দেখা যায় না, শুধু হয়তোবা বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার টাইমে পুরুষটা ভাড়া দিত, এছাড়া পুরুষটাকে কখনো কেউ দেখে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। বলবো আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আমি ওমর ফারুক বলছিলাম, মিরপুর 12 থেকে এসেছি আমি। জি, আমি যে ঘটনাটা শেয়ার করবো আসলে এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটা আর কি। আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শোনা। বড় ভাইয়ের নাম হচ্ছে কালাম, উনি আমাকে শেয়ার করেন। জি, তো ঘটনাটা যার সাথে ঘটছে, যে এলাকাটা ঘটছে, এলাকাটার আমি আগে বিবরণ দিতে চাই। এটা হচ্ছে বরিশালের মধ্যে পড়েছে। আমাদের ওখানে একটা হাট আছে, ওটার নাম হচ্ছে তালুকদার বাজার। ও হাটটার 3টা নাম, তালুকদার বাজার, বড় মেয়ার হাট, সালাম মেয়ার হাট। তো ওই হাটটা হচ্ছে মানে গ্রামটা এমন গ্রাম যেখানে হচ্ছে কিছুদিন হয়েছে, যেরকম 1 বছর হয়েছে কারেন্ট হয়তো বা এখন গ্রামে সব জায়গায় আছে, আগে ছিল না, মানে অজপরা গা একটা এই টাইপের। তো আমি যার কথা বলতে চাচ্ছি উনি হচ্ছে ওই বাজার থেকে, তালুকদার বাজার থেকে ওনার বাড়ি যেতে হলে মানে কোনো গাড়িতে চলে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ একটা বড় একটা খাল আছে, খালের সাইড থেকে সরু রাস্তা বয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর যদি পায়ে হাঁটা ছাড়া যেতে হয় সেক্ষেত্রে হচ্ছে নৌকা চড়ে যেতে হবে। তো ওনাদের বাড়ি তখন কারেন্ট ছিল না, ঘটনাটা 1 বছর আগে ঘটেছে। তো বাজারে সবকিছু পাওয়া যায়, ওখানে কারেন্ট থাকে অলওয়েজ, ফোন চার্জ দেওয়া প্লাস মেমোরি লোড দেওয়া, ব্লা অনেক কারণের জন্য উনি বাজারে এসে থাকেন। তো উনি সবসময় মানে সপ্তাহে 7 দিনই ওনাকে বাজারে যেতে হতো, ফোনের কারণে বা যে কোনো কারণে হোক। তো ওনার বাজার থেকে বাড়ি ফেরার পথে অনেক কিছুই ফেস করতে হয়, মানে বিশেষ করে খালের সাইডে সব জায়গায় বাগান, হয়তো বা 2-1টা বাড়ি পড়ে, তাছাড়া ভিতর বাড়িগুলো। তো ওনার বাড়ি যেতে হচ্ছে 3টা সাঁকো পড়ে, গ্রামের ভাষায় ওটাকে 4 বলা হয়। ওনার বাড়িটা হচ্ছে সালাম মেয়ার বাজার থেকে যেতে হয়, তালতলা হাট আছে একটা, তালতলা হাটের ইমিডিয়েট কাছে ওনার বাসাটা। তো উনি বাজার থেকে অনেক রাত করে বাড়ি ফিরত। তো 1টা-1.5টা এরকম। ওনার ভয় ছিল না আর কি, সব বিশ্বাস করতো না। তো উনি কিছুদিন হয়েছে বিয়ে করছে, বিয়ে করার পরেই এটা হয়েছে আর কি, এর আগে এরকম কিছু শোনা যায় না আর কি। তো উনি একদিন বাজার থেকে যাচ্ছিল, তখন আনুমানিক 1টা-1.5টা হবে। তো উনি যখন যাচ্ছিলেন, উনি ওনাদের বাড়ি যে 3টা যে সাঁকো পড়ে, তার মধ্যে প্রথম সাঁকোটার পরের যে সাঁকোটা, ওটা হচ্ছে তীরমুখী, মানে 3টা খাল এসে এক জায়গায় মুখ হয়েছে তীরমুখী।
আর পাশাপাশি একটা চালা ছিল, সাঁকোটার যেখানে ওর পাশে একটা চালা ছিল। তো উনি যখন সাঁকোটা ক্রস করে, সেকেন্ডটা ক্রস করে কিছু দূর হাঁটার পর মানে পরে ওনাকে ডাক দেওয়া হয় ওনার নাম ধরে। ভয়েসটা ছিল একটু মানে দুই তিনটা পুরুষ মহিলা মিশ্রণ একটা ভয়েস ছিল, এরকম ওনাকে ডাকছিল। তো ওনার নাম ধরে ফার্স্টে ডাক দেওয়া হয়, তো উনি সাড়া না দিয়ে উনি দ্রুত বাসা চলে যায়। উনি ওইটা সেরকম নেয় না, তো বাসায় যে ওনার আম্মু ওনার স্ত্রীর কাছে শেয়ার করে, তো তারা বলে হয়তো তোমাকে কেউ ডেকেছে ওখানে। তো উনি এটা না নিয়ে কিছুদিন হয়ে গেছে, উনি কিন্তু ওটার ব্যাপারটা ভুলেই গেছে। আবার একদিন ওখান থেকে যাচ্ছিল, সেম আবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু এবার ডাক দেওয়া হয়নি, এবার জাস্ট ডাক দেওয়া তো হয়েছে, উল্টো বলা হয়েছে যে নাম ধরে ডেকে বলা হয়েছে যে এই আমার রক্তের মানে তৃষ্ণা লাগছে, আমি তো রক্ত খাবো। তো উনি এটা শুই না প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে পিছনে না তাকায় এক দূরে যেয়ে ওনার মানে বাড়ি যায়, বাড়ি যেয়ে ওনার আম্মু স্ত্রীর কাছে শেয়ার করে। তো তারা বলে যে তোর আর রাত্রি করে আর বাড়ি ফিরবি না বাজার থেকে, আর লেগে চলে আসবি। তো উনি আবার অনেক দিন হয়ে গেছে এরকম কিছু হয় না, আর উনি তো রাত্রে এখন আর বাজারে থাকেই না, কিন্তু উনি এই ব্যাপারটাও ভুলে গেছে। আবার একদিন ওরকম রাত করে আসছিল, তো ওদিন ওনার সাথে একজন সঙ্গী ছিল, উনি ওই সাঁকোর আগেই ওনার বাড়ি ছিল, গন্তব্যস্থানে উনি পৌঁছে গেছে। তো উনি যখন আবার ওখান থেকে যাচ্ছিল, এবার ওনার নাম ধরে বলা হচ্ছে যে তোকে কিন্তু আমি কথা শুনতে বলছিলাম, আমি বলছিলাম যে আমার রক্তের পিপাসা লাগছে, কিন্তু তুই কিন্তু আমার কথা শুনিস না, আমার খাওয়াস না। এটা কে বলছে, কিভাবে বলছে এটা? এটা হচ্ছে যে ভয়েসটা ফার্স্টে ডাকা হয়েছিল, এই যে মিশ্র একটা ভয়েস ছিল, পুরুষ মহিলা মিক্সড। এই এরপরে কি হয় আসলে? তো উনি এটা শুনে বাসায় চলে যায়, উনি প্রচন্ড ভয় পায় ওই দিন। তো দু একদিন জ্বরও থাকে না। এর সপ্তাহখানেক পরে হচ্ছে উনি ওই যে জায়গাটার কথা বললাম, যে জায়গাটা ওনার সাথে এরকম হয়েছে, ওই জায়গাটা থেকে কিছুটা দূরেই ওনাদের বাগান বাড়ি ছিল আর কি, নারকেল গাছ, সুপারি গাছ এগুলো ছিল ওখানে। তো উনি সুপারি পাড়ার জন্য ওখানে যায়। তো ওই বাগানটার ব্যাপারটা হচ্ছে, চিল্লাও আপনি গেলে বাগানটা দেখতে পারবেন, দিনের বেলাও ওখানে যেতে ভয় লাগে, মানে অন্ধকার একটা লতা পাতা দিয়ে গাছটা দিয়ে, ওখানে কোনো ঘর বাড়ি নেই, জাস্ট ছাড়া বাড়ি একটা, মানে সাইডে বাগান এরকম। তো উনি যখন ওখানে যাচ্ছে বাগানে সুপারি পাড়ার জন্য, পাশের বাড়ি ওনার কাজিন ছিল একটা, তো কাজিনের বউকে বলতেছে, মানে টাইমটা ছিল দুপুর টাইম, তো বলতেছে যে ভাবি আপনি কি আমার সাথে একটু আসবেন, আমি 3টা গাছের সুপারি পেরে নিয়ে আসবো, আপনি জাস্ট ওইটুকু সময় থাকলেই হবে। তো উনি বললো যে দেখো আমার তো এখন দুপুরবেলা কাজ আছে, তোমার ভাই আসবে, তার জন্য খাবার তৈরি করতে হবে। তো রিকোয়েস্ট করার পর উনি না গেলে উনি একা একাই চলে যায় সাহস করে। তো চলে যাওয়ার পরে তার যে ভাবি, মানে তার ভাই আসে, খাওয়া দাওয়া করে, তো তার ভাবি বলতেছে ও এরকম আসছিল, তা আমার তো ডেকে গেল, আর তো এখানে আসলো না, আর ওখান থেকে বের হতে হলে তার বাড়ি মানে ক্রস করেই যেতে হবে। তো ওনার ভাই বলল তো তুমি ওর সাথে একটু গেলেই তো পারতা, ওই জায়গায় তো দিনের বেলায় যেতে মানুষের ভয় হয়। তো উনি গেল ওই জায়গাটায় ওনার বউকে নিয়ে, ছেলেকে নিয়ে। তো ওনাকে খুঁজতে খুঁজতে ডাকছে, পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখলো যে বাগানটার ঠিক মধ্যবর্তী একটা জায়গা, যে জায়গাটার কথা বলছিলাম যে খুবই অন্ধকার, ওইখানে হচ্ছে উনি পড়ে আছে, আর একটা গাছ ভাঙা, সুপারি গাছ, মানে হচ্ছে উনি সুপারি গাছ মানে সুপারি পাড়ার জন্যই উঠছিলেন, গাছটা ভেঙে পড়ে গেছে। বাট আশ্চর্য বিষয় এটা ছিল যে ওনার সম্পূর্ণ শরীরের মধ্যে কোথাও কোনো দাগ মানে কিছু ছিল না, জাস্ট নাক থেকে আর মুখ থেকে সব ব্লাডিং হয়ে গেছে, রক্ত সব নাক মুখ থেকেই পড়ে গেছে। তো ওনাকে তারপর লোকজন ডেকে হসপিটালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। তো হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো কিছুক্ষণ আগেই মারা গেছে, লেট হয়ে গেছে আনতে। আর সুপারি গাছটা ভাইয়া যদি একটা গাছ ভেঙে কেউ পড়ে যায়, গাছটার অবশ্যই মাঝখান থেকে গাছটার চেরা থাকবে, কোনো একটা সিমটম পাওয়াই যাবে যেটা ভেঙে গেছে। বাট ওই গাছটার ওরকম কোনো সিমটম ছিলই না, ওটা মনে হচ্ছিল যেন কেউ ভেঙে দিয়েছে, মাছ দিয়ে সমানভাবে ভাঙা ছিল আর কি। তো এই ঘটনাটা ওনার যখন মৃত্যু হয়েছে তখন ওনার আম্মু শেয়ার করে আর কি, ওনার আম্মুর কাছ থেকে শোনা আর কি। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসুল ভাই, আমি পল ক্যালভিন ডিকোস্টা। আমি আজকে শেয়ার করব আমার অফিসে একটা ঘটনা, যে ঘটনাটা আমার এখনো বর্তমানে কিছু একটা আজ করছে আমার বাসার ঘটনার সাথেই। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। জি।
ঘটনাটা হচ্ছে আমি আমার অফিসে অন্যান্য দিনের মতোই ওই দিন কাজ করছিলাম পিসিতে। তো সেদিন আমি আমার কাজের একটা প্রিন্ট আউট নেওয়ার পর দেখলাম যে প্রিন্ট আউটটা আছে ব্ল্যাঙ্ক। আমার পিসিতে এটা শো করছে যে আমার ডেটাগুলো সবগুলো শো করছে, প্রথমে প্রিন্ট আউটটা আসছে ব্ল্যাঙ্ক। তো আমি আবার প্রিন্ট আউট পরে তারপর দেখলাম সেম অবস্থা। তো আমি এটা যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তো আমি ল্যান সেট আপটা একটু চেক করলাম যে নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম আছে কিনা, অন্যান্য পিসি থেকে সেম প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু কোনো প্রবলেম ছিল না। তখন আমি আমার যে এমডি স্যার ওনাকে জানালাম ব্যাপারটা। উনি দেখলো ওনার পিসিতে কোনো প্রবলেম হচ্ছে না, ডেটাগুলো দেখা যাচ্ছে। তার একটু পরেই আমার পিসিতে আর কোনো ডেটাগুলো দেখা যাচ্ছে না। তো এরকম শুধু একবার না, প্রায় 4 দিন টানা এরকম হয়েছে আমার সাথে। তো আমার হয়েছে কি, এই কাজগুলো আমার একদিনে 4-5 বার করা লেগেছে। তো এই কাজগুলো আমাকে যখন করা লাগলো, তখন আমি ভাবলাম যে এটা দেখি আসলে কতদিন হয় এরকম, প্রবলেমটা কি আসলে এখানেই নাকি অন্য কিছু। তো এই ব্যাপারটা আমাদের ওই অফিসের এক আঙ্কেল আছে, উনি গার্ড নাকি, মানে মুরব্বী, উনি এই ব্যাপারটা আমি ওনাকে শেয়ার করি, চাকরি থেকে শেয়ার করি যে আঙ্কেল এরকম তো প্রবলেম, অফিসার স্যার তো এরকম বললো যে অনেক কথা শোনালো যে এক কাজটি 4-5 বার করা লাগে। তো আমি ওনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পর আমার বাসার প্রবলেমটাও শেয়ার করলাম তখনও। তো উনি আমাকে যেটা একটা ইনফরমেশন দিল যে আপনি এই অফিসে যতদিন আছেন হয়তো একটা ঘটনা জানেন না, যে এখানে এই বিল্ডিং এর ছাদে রাত 2টা-3টায় এরকম মধ্যরাতের দিকে একজনকে দেখা যায়, যে কিনা খুবই লম্বা আকৃতি, সাদা কাপড় আলখেলার মতো পরা, উনি ছাদের কার নিচে ওইদিকে হাঁটাহাঁটি করে নামাজ পড়ে। তো আমরা ওনারা অনেকেই দেখেছে যে এগুলা হচ্ছে আর কি এখনো স্টিল। তো যারা আবার দেখতে চায় ইন্টেনশনালি ইচ্ছে করে টার্গেট নিয়ে যায় যে দেখবো আজকে, তারা এটা দেখতে পারে না, এটা হঠাৎ হঠাৎ হয়, ওনাকে দেখা যায়। তো এরকম প্রবলেম শোনার পর আমি বুঝতে পেরেছি যে সামথিং ওয়েন্ট রং। তো আমি এই ব্যাপারটা কনফার্ম হলাম যে ওইটার কারণে হয়তো আমার সাথে এই প্রবলেমগুলো হলো। তো এটা হচ্ছে আমার অফিসের ঘটনা। আর রাসেল ভাই, আমি আমার ওই পুরাতন বাসার একটা ছোট ঘটনা যেটা স্কিপ করে যাওয়া হয়েছিল, সেখান থেকে একটা ঘটনা বলবো, যেটা শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিড়াল পালতাম 2টা। তো সেখান থেকে ফিমেল বিড়ালটা যেটা, এটা আমাদের খুবই বিপদের সংকেত দিত সবসময়, যেটা আমরা প্রথমে বুঝতাম না। আর যে মহিলাটার কথা বলা হয়েছিল, যেটা আমার ওয়াইফ বলেছিল যে 4তলা সেই মহিলাটা, এই মহিলাটার ঘটনা একমাত্র ওই বাসায় যত মেয়েরা ছিল, যেমন আমার ওয়াইফ, ওই বাসায় 4তলা অন্যান্য ভাড়াটিয়া মেয়েরা এবং আমাদের সেই মেয়ে বিড়ালটা, শুধু অনলি ফিমেল যারা, তারাই বুঝতে পারতো ঘটনা কিছু হচ্ছে আর কি। তো আমরা যখন বাইরে যেতাম, আমরা আমাদের বিড়ালকে খাইয়ে দিয়ে যেতাম। আর ওরা ছিল পার্সিয়ান, দেশি বিড়াল না যে ওরা ডাকাডাকি করবে, তো সবসময় সাইলেন্টই থাকে। তো ফিমেল বিড়ালটা আমাদেরকে সংকেত দিয়েছে, ওকে খাওয়ানোর পরও আমরা বাইরে যাচ্ছিলাম। সেদিন ছিল 16 ডিসেম্বর, লাস্ট ইয়ারের ডিসেম্বর, 16 ডিসেম্বর। তো আমরা 2জন সকালবেলা বের হয়েছি। তো বরাবর সেই বিড়ালটা আর কি সংকেত দিল, ডাকাডাকি করছে, আমরা ইগনোর করে গেলাম। ইগনোর করে আমরা বের হলাম, আমরা রিক্সাতে যাচ্ছিলাম, নামবো সেই মুহূর্তে একটা ট্রাক আর কি আমাদের মুখ বরাবর, মানে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনার আমরা শিকার হই, যেটা খুবই আমরা জীবনে বেঁচে যাই। আসলে ওই দিনই হয়তো আমাদের মৃত্যু ছিল, কিন্তু আমরা মানে বুঝছি যে আসলে এটা একটা কিছু হয়েছিল আমাদের সাথে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো মানে এই বিড়াল নিয়ে তার কোনো ঘটনা নাই? বিড়ালটা আসলে যখন আমরা বুঝতে পারি যে উনি এই বিড়ালটা কি আমাদের সংকেত দিয়ে, তখন এই বিড়ালটা অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায় ওই বাসাতেই। ওকে, আমরা বিড়াল বাড়ি তবে শুধু মেল বিড়ালটাই আছে আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তার রিসেন্টলি একটা ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনাটি তিনি শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার রিসেন্ট যে ঘটনাটি, সেই ঘটনাটি আমাদের একটু বলেন। জি, মার্চের 16 তারিখ ছিল শনিবার। তা আমাকে ডাকা হয় একটি ছোট মেয়ে, 7 বছরের একটা মেয়ে, নুসরাত। ও বেশ কতদিন যাবত নাকি কিছু সমস্যায় ভুগতেছিল, এবং বিশেষ করে ওকে নিয়ে বহু জায়গায় যাওয়া হয়, অনেক ওস্তাদজিকে হুজুরকে দেখানো হয়, যা সবাই বলেছিল তার মেয়ে, সে মেয়েটাকে জিনে ধরেছে। তো তার সমস্যাগুলো ছিল, রাত্রিবেলায় ও খেলাধুলা করত, সবাই ঘুমিয়ে পড়তো কিন্তু ও রাত্রিবেলায় খেলাধুলা করতো। আবার এমন একটা সময় কোনো কোনো রাত্রিতে চিৎকার দিয়ে কান্না করতো, এবং সে বলতো, দাদু ভাই তুমি আমার কাছে আসছো, আমি তোমার সাথে যাবো না মুখে রেখে। তো বিশেষ এই কিছু সমস্যাগুলো মেয়েটার সাথে দেখা দিল। তো
অন্য যাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা সবাই বলেছিল যে মেয়েটাকে জিনের আসর করেছে, তো এরকম কিছু লাগবে ওকে এগুলো সমাধানের জন্য। জি। তো সঠিক হয়নি, সে জিন তাড়াইতে পারেনি। তো পরবর্তীতে যখন আমি যাই তখন তাকে জিজ্ঞেস করতেছিলাম যে কতদিন যাবত এই অবস্থা। তখন ওনার আম্মু বলল যে এরকম 2 বছর আগে ওর দাদা মারা যায়, ওর দাদু ভাই যখন মারা যায় ওর সব কিছু বাচ্চাটা দেখে, কিভাবে দাফন হলো এবং তাকে গোসল যে করা হলো, যা কিছু করা হলো সব দেখে, এবং সেই পর থেকেই তার এই হালত এই অবস্থা চলতেছিল। তো পরবর্তীতে যখন আমি মেয়েটাকে বসালাম দেখি যে না, এই মেয়েটার সাথে কোনো জিনের কোনো আসর নেই। ও এখন যেমন আমার সামনেই বলতেছিল যে রাত্রিবেলায় একজন মৃত ব্যক্তি আসে, দাদু আসে, কাপড় পরে আসে, এবং বিশেষ করে মেয়েটা যে খেলতো তার পুতুল নিয়ে, সেই মেয়েটা সেই পুতুলকেও সেই দাদুর মতো কাফনে কাপড়ের মতো পরাতো, এবং ঠিক ওই রকম ভাবে আর কি যেভাবে একটা মৃত ব্যক্তিকে লাশ দাফন দেওয়া হয়, গোসল করা হয়, ওইভাবে এটি নিয়ে খেলাধুলা করত। ঠিক ওই তার এই মন থেকে যে বিষয়টা বসে গেছে, সেই থেকে তার সেন্সের ভয় ভীতিটা চলে আসছে। সে কল্পনার জগতে, স্বপ্ন জগতে আসে এবং ভয় ভীতি পায়। সেটা কোনো জিনে ধরার রোগী ছিল না, সেটা তার ভয় ভীতি কাজ করেছিল যে তার দাদু মারা গেছে, দাদুকে সে দেখতে পায়। পরবর্তীতে সেটা আমি বলে দিয়েছি যেটা তো জিনের রোগ না, এটা এরকম তার দাদু যে মারা গেল, মৃত ব্যক্তির কাছে সে দেখতে পেল এইভাবে তার মন থেকে এখন সে কল্পনা স্বপ্ন আসা, তাকে এরকম ঘুমের মধ্যে তাকে দেখানো হয় তার দাদু আসে। আসলে এটা কোনো রোগ না। আচ্ছা, কখন বুঝতে পারেন যে এইটা রোগ না আর এটা হচ্ছে জিন যাদের ধরে, জিন রোগ যদি আসে তখন সূরা তারিকের শেষ একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে না, আমি বলছি যে সেটা তো আপনি ওইভাবে বুঝতে পারবেন, কিন্তু স্বাভাবিক অ্যাক্টিভিটি দেখে কিভাবে বুঝতে পারবেন? সেটা হচ্ছে স্বাভাবিক মানুষের গুলো জিন ধরা রোগী, তারা নীরব নির্জন থাকবে, একাকী, এবং প্রচুর খাবার খাবে, তাদের শরীর জ্বালাপোড়া করতে। এমন হয় না যে অনেকে খেতেও পারে না? হ্যাঁ, এরকম হয়, যাদের চেহারাটাই ব্যতিক্রম হয়ে যায়। আপনি কি দেখলে বুঝতে পারেন? বুঝে আসে, এটা স্বাভাবিক মানুষও, সাধারণ মানুষও বুঝতে পারবে। যেমন একটু খুব রাগান্বিত হয়ে যায়, খুব রাগারাগি করতে থাকে, মেজাজ গরম হয়ে যায়, কাউকে ভালো লাগে না, একাকী থাকতে ইচ্ছে করে, বা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, এবং এটা মুহূর্তে কিছু সময়ের জন্য হয়। বিশেষ করে বেশিরভাগ তোলপাড় শুরু করে আজান দেওয়ার সময়। আচ্ছা, যাদের জিন ধরা হয় আজান দেওয়ার সময় তাদের বেশি সমস্যা দেখা দেয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যেভাবে আপনারা জিন লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমার নাম শিহাব, সাভারের মধ্য গ্যান্ডা নামক এলাকায় আমি থাকি। তারপরে উনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালই, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ল আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে, লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম, যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে
আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বলল কি হয়েছে বাবা? আমি বললাম এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলল, ধুর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল, লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে, হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটল সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ইন্ডিয়া থেকে রিমা বলছি। তো আমি ভূত এফএমের নতুন লিসনার এবং ভূত নিয়ে একটা আলাদা রকমের ভূতের ঘটনা নিয়ে, স্পেশালি যদি সেটা সত্যিকারের হয় তো সেটা নিয়ে একটা আলাদা রকম ভালো লাগা আছে। তো সেই থেকে একটি গল্প শেয়ার করতে চাই এবং এটা আমার নিজের অভিজ্ঞতা। তো গল্পে সোজাসুজি যাচ্ছি। তো ঘটনাটি হচ্ছে স্কুলের, তখন আমি ক্লাস 8 হবে যতদূর সম্ভব। তো আমাদের স্কুল 3 তলার, আমি যাদবপুর থেকে, কলকাতা। সেখানে স্কুলটি স্কোয়ার শেপ, মেনলি মাঝখানে মাঠ এবং স্কোয়ার শেপের। তো 3 তলায় বেসিক্যালি আমাদের 8-9 আমরা ক্লাস করেছি, আমি ক্লাস করেছি। 7-8-9 এই তিনটে ক্লাসেই মেনলি আমরা, যেহেতু 8টা করে সাবজেক্ট থাকে তো ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যায় এবং 3 তলাতে মেনলি 11-12 এর ক্লাস হতো এবং 6 থাকতো। তো তাদের অনেক আগেই ছুটি হয়ে যেত। 4:30 অবধি তাদের ক্লাস থাকতো না, আমাদের 4:30 অবধি ক্লাস থাকতো। তখন 3 তলায় ক্লাস হওয়ার দরুন থেকে জল নেওয়া বলুন বা যাই হোক, সেটা একটু ঘুষ সাপেক্ষ ছিল। তাই জন্য মেনলি আমি বাড়ির থেকে একটা বড় বোতল ক্যারি করতাম, বিকজ অফ বারবার ওঠা নামা 3 তলা থেকে খুব মুশকিল। যদিও বা দুদিক থেকেই সিঁড়ি ছিল আমাদের স্কুলে, একটা মেইন সিঁড়ি ছিল, একটা রিসেন্ট তৈরি করা হয়েছিল একটা সুবিধার জন্য, ভিতর দিকে একটা সিঁড়ি। তো
ওই বটলটি ক্যারি করার জন্য একটা, যেহেতু স্কুলের ব্যাগে 8টা পিরিয়ডের জন্য আর 8টা বই খাতা নিতে হতো 8টা সাবজেক্টের জন্য, তো আমি আলাদা একটা বটল ক্যারি করতাম, বটলের ব্যাগ শুদ্ধ। তো যা হয় 7-8-এ কারো সবাই ছেলেমেয়েরা একটু বেশি পেকে যায়, তো আমার এরকম কিছু ক্লাসমেট ছিল যারা একটু বেশি ডেপো ছিল, তো তাদের সেটা খুব হাস্যকর লাগতো যে আমি একটা এক্সট্রা জলের জন্য একটা ব্যাগ বই নিয়ে যেতাম। তারাই আর কি মানে একদিন সেই বোতলের ব্যাগটা, একদিন না এরকম 2-3 দিন নিয়েছে, লুকিয়ে দিয়েছে। তো আফটার টিফিন জল ফল খাওয়া হয়ে যাওয়ার পরে যদি নিচে যদি কম্পিউটার ক্লাস বা পিটি থাকতো বা অন্য কোনো ক্লাস থাকতো যেটা আউট অফ মেইন ক্লাস, তো তখন এসে আর জলের বোতলটা তো দেখা হতো না, মানে ডেস্কে আছে, যাওয়ার সময় নিয়ে বেরোবো, এরকম একটা ব্যাপার থাকতো। একদিন এরকম হলো যে পিছনের সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি, কারণ সামনের সিঁড়িগুলো থেকে তালা দেওয়া শুরু হয়ে যায়, মানে পুরো চক্কর ঘুরে নিয়ে তালা দেওয়া শুরু হয়ে যায়। তো যেহেতু 6-7 বেশিরভাগই আস্তে আস্তে 11-12 স্পেশালি 3:30 নাগাদ ছুটি হয়ে যায়, কারণ তাদের ক্লাস ডিউরেশনটা কম, তাদের 6টা কি 5টা করে সাবজেক্ট থাকে, ক্লাস অফও থাকে। তো সেই ওয়াইজ আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেশি থাকতো, যেহেতু 4:30 অব্দি। আমি দেখি যে আমি বটলটা নিয়ে আসিনি, বা কেউ আমাকে কোনো একটা ফ্রেন্ডই মনে করে দিয়েছে যে তোর জলের ব্যাগটা কোথায়। তাহলে আমি গিয়ে বললাম ঠিক আছে তুই নিচে যা, পিছনে সিঁড়ি দিয়ে তুই নিচে যা, সামনেরটাতে তো আস্তে তালা দেওয়া তালা দিতে থাকে আস্তে আস্তে, তো সামনেরটা দিয়ে যাবো না, পিছনেরটা দিয়ে নিয়ে যাবো। পিছনেরটাতে সবে নতুন তৈরি, ওখানে কোনো রকম সিস্টেম ছিল না তালা দেওয়ার, যেহেতু ভিতর থেকে ছিল যাতায়াত করা যেত। বেসিক্যালি আমি গেলাম, মানে নতুন সিঁড়ি যেটা মানে ভিতর থেকে যে একটা অ্যাটাচড সিঁড়ি নতুন হয়েছিল সেটা থেকে ক্লাসটা খুব একটা দূরে ছিল না, 3-4টে ক্লাস পরেই ছিল। তো আমি গেলাম যে আমি যে ডেস্কে বসেছিলাম সেখানে অ্যাকচুয়ালি নেই বটলটা। তো আগেও এরকম হয়েছে বলে আমি 2-একটা জায়গা খুঁজে নেওয়ার পরে ঘুরে নেওয়ার পরে পেয়ে গেছিলাম। নামছি, এবার লাইব্রেরি পড়ে এবং ঠিক লাইব্রেরির পাশ থেকেই নতুন সিঁড়িটি ক্রিয়েট হয়েছে, এবং তারপর ছাদের সিঁড়ি, সেটা একটা মানে 3 তলা থেকে 1 তলা যেটা র্যান্ডম সিঁড়ি, তারপরে একটা ব্রেক দিয়ে তারপরে ছাদের সিঁড়ি। তো মানে আমি নামার সময় ফিল করেছি পুরো তো 3 তলা ফাঁকা, এবং অনেক প্রচলিত ঘটনাও আছে যে এরকম সুইসাইড কেস হ্যান ত্যান এই জাতীয়। তারপরে তো সেগুলো কোনোটাই ভয় লাগার বিষয় না, কারণ 5 থেকে পড়ে আসছি, 3-4 বছর কেটে গেছে, ডাজন্ট মেক এনি সেন্স যে হঠাৎ করে ভয় পাবো। কিন্তু একটা ফিলিং হলো যে খুব জোরে কেউ একটা ধাক্কা মারতে যাচ্ছে মানে পিছন থেকে। আমি যদি রেলিংটা না ধরে থাকতাম সিঁড়ি, তাহলে হয়তো পড়ে যাওয়ারও চান্স ছিল বা স্কিপ করে যাওয়ার চান্স ছিল। সেই ফিলিংটা হওয়ার পর থেকে আমি দরদর করে নেমে গেলাম, এবং আমি বুঝতে পারলাম যে আমার পিছন থেকে কেউ একজন খুব ফোর্সফুলি এসে ছাদের সিঁড়ির ওই প্যাসেজটাতে দাঁড়ালো, এবং সেরকম মারাত্মক ফিলিং। তখন খুব তাড়াতাড়ি করে দিকে না তাকিয়ে খুব স্পিডে নেমে গেলাম। এবং এই প্রসঙ্গে বলে রাখা যে আমার যেটা মনে হয় বেসিক্যালি বলে রাখা খুবই প্রয়োজন, যে কিছুদিন আগেই আমাদের যে সিকিউরিটি গার্ড ছিল, যিনি দিন রাত গার্ড দিতেন, মানে 24/7 স্কুলে থাকতেন, ওনার রুমও ছিল একটা পার্সন, তিনি মার্ডার হন। তো মানে ওনার মার্ডার হয়, একটা মানে ডাকাতি দল ঢুকেছিল, ডাকাতের দল। তো কিছু টাকা আই থিঙ্ক ঢুকেছিল স্কুলে ফর রেনোভেশন অ্যান্ড অল, তো টাকাটা রাখা ছিল, সামহাও তারা খবরটা পেয়ে গেছিল, এবং এই দলটা দিল্লিতেও অনেক জায়গাতে ডাকাতি করেছে এবং ধরাও পড়েছে। তো ওই কাকুটা খুব মানে আমরা ক্লাস 5 থেকে দেখে আসছি যে কাকু খুব বিশ্বস্ত, এবং তো কাকুকে মানে রীতিমতো দৌড়ে মানে ঢুকেছিল এবং কাকুকে রীতিমতো দৌড় করে করে মারিয়েছিল। কাকু তাও চাবি দেয়নি, মানে আফটার মার্ডার চাবিটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, এবং ওই মাঠেই আর কি আমাদের যে স্কুল গ্রাউন্ডটা ওখানে মানে কাকুকে মার্ডার করা হয়েছিল। মানে আগেও যা দেখেছি যে কাকু প্রত্যেকটা ফ্লোর ঘুরতো, এবং কোন রুমে কেউ আছে তখন, কারণ অটো আগে তো সবসময় মানে সিঁড়িতে ছিল না, বছর 2 আগে বা বছর খানেক আগে হয়তো সিঁড়িটা করা হয়েছে। আমি স্কুল পাশ করে গেছি 6 ইয়ার্স আগে, তো আমার এক্সাক্ট মনে নেই, কারণ স্কুল পাশ করার আরো 3-4 বছর কি 5 বছর আগেকার ঘটনা বলছি, 4 বছর আগেকার হয়তো ঘটনা বলছি। তো তখন সবে আর কি সেইটা ওই বছরখানেক তৈরি হয়েছে আর কি। তো এইসব কাজের জন্যই ওই অ্যামাউন্টটা ছিল আর কি আমাদের হেডমিস্ট্রেসের ঘরে। তো কাকুটা পাহারা দিত, এবং মানে সামার ভ্যাকেশন বা দুর্গাপুজোর ছুটি সেই টাইমে এই ব্যাপারটা ঘটে, এবং খুব সেই সময় আমি সেই জায়গায় যেদিনকে কাকু মারা যায় ঠিক তারপরের দিন পুলিশ এসেছিল, এবং আমার ঠিক সেই পাড়া আমার বাড়ি থেকে স্কুল খুবই কাছে, এবং সেম পাড়াতে আমি স্কুলের একদম পাশেই আমি পড়তে যেতাম, টিউশন ছিল আমার ইংলিশ টিউশন। তো সেখানে ফেরার সময় দেখতে পাই যে পুলিশ, এবং পরে জানতে পারি এরকম ঘটনা যে কাকু মারা গেছে।
তো কিন্তু কাকু মানে একদমই হার্মফুল ছিল না বা সেরকম কিছু ছিল না, কিন্তু কাকু ওরকম রাউন্ড দিত প্রত্যেকটা ফ্লোরে এবং ঘুরতো এবং দেখতো যে কোনো বাচ্চা থেকে গেছে কিনা, কারণ অনেকের অনেক সময় এরকম প্রবলেম হয়েছে। তো 3টে তালাতে তো মানে 3টে তলাতে তো তালা দেওয়া হয়, তার জন্য যেহেতু ফার্স্টে ওই ব্যাপারটা ছিল না, ওই সিঁড়িটা ছিল না, সেই কারণবশত কাকু ঘুরতো যে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে চেক করতো যে কেউ আছে কিনা। তো হতে পারে যে হতে পারে মানে এটা আমার একটা থিঙ্কিং যে হতে পারে যে কাকু মানে আমাকে ফেলে দেওয়ার কোনো রকমের উদ্দেশ্য ছিল না হয়তো, বাট মানে আমি এটা খুব মানে কি বলবো ফিলিংটা খুব আমার স্ট্রং ছিল যে সামহাও কেউ একটা খুব জোরে আর কি আসছে, মানে ধেয়ে আসা যেটাকে বলে। তো আমি মানে তাড়াতাড়ি দ্রুত নেমে গেছি এবং একটা হাওয়া আমাকে পুশ করেছে যে মানে নামার জন্য বা হোয়াটএভার, সে কারণটা আমি বলতে পারবো না। এবং কিছু একটা গিয়ে মানে আমার পিছনের ব্যাগ মানে পিছন কাঁধের সাইড থেকে ব্যাগের ওখান থেকে গিয়ে যে ওই সিঁড়ির প্যাসেজে মানে দাঁড়ালো, সেখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আমি কোনো দিকেই তাকাইনি এবং নেমে গেছি সঙ্গে সঙ্গে। এবং লেট হচ্ছে বলে আমার ফ্রেন্ড দোতলায় দাঁড়িয়ে ছিল, তো বললো কি রে তো দেরি হলো, নাথিং। তো এটা একটা আমার সাথে মানে ঘটেছিল এবং জানি না এখনো যেটা কি আদৌ। তো থ্যাংক ইউ শোনার জন্য এবং শেয়ার করেন, ভালো লাগবে। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম নিলয় চক্রবর্তী, আমি খুলনা জেলার দৌলতপুর থাকি। ভূত FM পাঠানো এটি আমার প্রথম ঘটনা। যা হোক, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ইত্যাদি, এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা, তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবে আপনাদের বলছি। আমার মায়ের যখন 12 বছর বয়স, তখন খুলনার এক নাম করা মন্দিরের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবার তিনি নামটা দিয়েছেন এবং তারপরে তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি ভূত, পেতনি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর। আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে একটি টেবিলের ওপর কাঠের থালার উপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারী তেমন কিছু বলতে চাইলেন না। পরে আমার মায়ের অনেক চোরাচুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন 20-22 বছর, এত কম বয়স থেকে ভূত, পেতনি ও তন্ত্রমন্ত্র, জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে, শক্ত জিনিসটি কি ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেন। টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন
সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন, তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে তিনি যে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টিকে রেখে দেন। ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হল। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি আর এভাবে কাঁদছ কেন? তখন ওই ছায়া মূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছ, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে, সেই শ্মশানে যে ঘটনা সেটি তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত যায়। পূজারী ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু তিনি আর একটা প্রশ্ন করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো। তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে 20 বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকত। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত। মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসত। তার পরিবার কোনো অবস্থাতে এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটি রাগে দুঃখে তার গ্রাম ছেড়ে 4-5টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা রাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারী মনে মনে ভাবল যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়া মূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করল তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দিবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হলো এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করলেন। তারপর থেকে এই হাড়টি অনেক যত্ন সহকারে, মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারী সেটাকে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সবকিছু হলো এবং সে যেটা করলো সেই হাড়টি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত পেতনি ও কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এইটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন। এই ঘটনাটি আমার মায়ের কাছে থেকে শোনা এবং এটি একটি সত্যি ঘটনা। আমি আপনার ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা আমি আপনাদেরকে তিনি বলেছেন যে শোনাবেন নিশ্চয়ই কোনো একদিন এবং ভালো লাগবে তিনি এটা পড়ে শোনাতে বলেছেন। এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং তিনি তার নাম লেখেননি বা তার নাম লিখেছেন নিলয় চক্রবর্তী। হ্যাঁ, তো তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবং এই ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দেবেন
এবং এই মুহূর্তে আমি আরো একটি ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাটি আমাদের এখানে যে অতিথি এসেছেন তার কাছে, এবং এই ঘটনাটিও খুবই 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 অদ্ভুত এবং খুব অন্যরকম একটা ঘটনা। আমরা এই তো মার্চ মাস চলে যাচ্ছে, আমরা সাধারণত ফেব্রুয়ারির শেষের দিক থেকে মার্চের শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিশেষ করে যে সমস্ত জায়গায়, বা এপ্রিলের শুরু পর্যন্ত যাই, বিশেষ করে যে সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চল, এবং হয়তো অনেকে সেই সমস্ত জায়গায় ঘুরতে গিয়েও আমাদের শুনছেন, এবং যে সমস্ত জায়গায় প্রচুর ঠান্ডা পড়ে শীতে, এই সময়টা খুব চমৎকার একটা ওয়েদার থাকে এবং আমরা অনেক সময় ঘুরতে যাই, এবং আবারও সেপ্টেম্বর। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইয়ামিন আহমেদ অনিক, ঢাকা মহাখালী থেকে বলছি। যাই হোক রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে 2016 সালের এপ্রিল মাসে। তখন আমরা মহাখালী এরিয়ার যে বাসাটাতে থাকতাম, ওই বাসাটা মেট্রোরেল প্রকল্পের কারণে ভাঙা পড়ে, এবং মহাখালী এরিয়ার আরো অনেকগুলো বাসা তখন ভাঙা পড়েছিল। তো যার কারণে আমাদেরকে ইমার্জেন্সি নোটিশে বাসাটা ছাড়তে হয়। আনুমানিক 1-1.5 মাস টাইমের ভিতরে বাসাটা ছাড়তে হয়েছিল আমাদেরকে। তো ওই সময়ে আমার বড় ভাইয়া মিরপুর একটা কোম্পানিতে জব করতো। তো ওর অফিসের আশেপাশে একটা এরিয়ায় মানে বাসা ভাড়া পায় দুর্ভাগ্যবশত বলতেছি এই কারণে, আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন কেন বলতেছি। যাই হোক, বাসাটা ছিল সব দিক দিয়ে আমাদের জন্য ভালো। আমরা যা যা চাচ্ছিলাম, আমাদের যা যা প্রয়োজন ছিল সবই ছিল বাসাটার মধ্যে, এবং ভাড়াও ছিল অনেক কম তুলনামূলকভাবে। তো আমরা খুব বেশি দেরি করি না, আমরা খুব তাড়াতাড়ি বাসার মধ্যে উঠে যাই, এবং বাসার শুরুর কিছুদিন খুবই ভালো কাটে, আমাদের সাথে কোনো সমস্যা হয় না, নিরিবিলি পরিবেশ। তো একদিনকার ঘটনা, একদিন আমি আমার রুমের মধ্যেই ছিলাম। আমার রুমে খাটে বসে আমি ল্যাপটপে ফুটবল খেলা দেখতেছিলাম। তখন বাজে আনুমানিক 2টা কি 2:30 এরকম। তো আমি ভাবলাম যে আজকে আর দেখবো না বেশিক্ষণ, ঘুমিয়ে যাব। তো এটা ভেবে আমি আমার ল্যাপটপটা বন্ধ করি। বন্ধ করার পর মানে পুরোপুরি শাটডাউন হওয়ার পর আমি দেখি যে ল্যাপটপের যে স্ক্রিনটা ছিল, ওই স্ক্রিনের মধ্যে আমার ছায়া পড়তেছে, মানে মিররে যেরকম হয় আর কি, ওই রকম ছায়া পড়তেছে। তো ভালো করে খেয়াল করলাম যে আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে যে ছায়াটা পড়তেছিল, ওই ছায়াটা আমার না, ওই ছায়াটা ছিল একটা মহিলার ছায়া। মহিলাটার চুল ছিল এই গলা পর্যন্ত, মানে ঘাড় পর্যন্ত ছিল চুল, আর মহিলার চোখ দুইটা ছিল বন্ধ, মানে মানুষ ঘুমালে যেরকম হয় আর কি, ওইরকম। তো আমি ভাবলাম যে এটা কি হইতেছে, মানে 5-6 সেকেন্ডের মতো আমি জাস্ট হয়েছিলাম যে কি দেখতেছি আমি এটা। তা আমার মানে যেহেতু আমি সামনে বসা, সেহেতু আমার চেহারা রিফ্লেক্ট হওয়ার কথা, তো এখানে আমি কি দেখতেছি এটা। তা আমি একটু ভয় পেয়ে যাই। এমন সময় আমি দেখি যে মহিলাটাকে আমি দেখতেছিলাম, সে মহিলাটা চোখ বন্ধ করা ছিল, এবং হঠাৎ সে চোখগুলা খুলে ফেলে, আর খুব বড় বড় আর খুব লাল রঙের ছিল চোখ দুটো। আমি সাথে সাথে ভয় পেয়ে যাই, এবং তাড়াতাড়ি খাট থেকে নেমে সুইচ দিয়ে মানে লাইটটা জ্বালাই, এবং জ্বালিয়ে দেখি যে এভরিথিং ইজ ফাইন, মানে এখানে কিছুই ছিল না, থাকার কথাও না, কারণ আমার দরজা ছিল বন্ধ, কেউ রুমে আসার কথাও না। সো খুব ভয় পাই আমি। 10-15 মিনিটের মতো আমি খাটে বসে ভাবি যে কি হইতেছে, এটা কি হইলো এই মাত্র। যাই হোক, ওই দিন খুব মানে ওই রাতে আর কিছু হয় না। সকালবেলা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটনাটা শেয়ার করি, এবং তারা জাস্ট কোনো পাত্তাই দেয় না। মানে তারা বলে যে হয়তো তুমি বেশি রাত জাগছিলা, তোমার হয়তো খুব ঘুম পাইছিল, যার কারণে এরকম হ্যালোসিনেশন হয়েছে তোমার সাথে, বা ভুল দেখছো বা স্বপ্ন দেখছো। কিন্তু আমি ভাবলাম যে হয়তো হইতেই পারে এরকম কিছু, মানে আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছিলাম না যে এরকম কিছু হয়। তো এটাকে আমি পাত্তা দিলাম না। ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে মানে খুব ভালোই হতো, কিন্তু ঘটনাটা এখান থেকে আসলে শুরু হয়। কয়েকদিন পর আমি ঘটনাটা প্রায় ভুলেই যাই, কিন্তু ওই ঘটনা আনুমানিক 13-14 দিনের মাথায় আরেকটা ঘটনা ঘটে। ওই দিন মানে আমি ছিলাম কলেজে, কলেজ ওই দিন খুব তাড়াতাড়ি মানে কোন একটা কারণে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো আমি বাসায় চলে আসি,
বাসায় তখন আব্বু আম্মু ছিল না, কারণ ওনারা দুইজন গেছিল হচ্ছে এক রিলেটিভের বাসায়, অসুস্থ ছিল উনি, তো ওনাকে দেখতে গেছে। আর ভাইয়া ছিল অফিসে, তো বাসা ছিল পুরোপুরি খালি। আমার কাছে বাসার একটা ডুপ্লিকেট চাবি ছিল, তো আমি বাসায় এসে জাস্ট চাবি দিয়ে তালাটা খুলে আমি ঘরের ভিতরে ঢুকে যাই, এবং ঘরের ভিতরে ঢুকার পর আমি খেয়াল করলাম যে একটা মানে খুব বাজে ধরনের একটা গন্ধ আমার নাকে আসতেছিল, মানে খুবই বাজে ধরনের একটা গন্ধ। তো আমি গন্ধটার উৎস খুঁজতে লাগলাম, এবং খুঁজতে খুঁজতে আমি আমার রুমের কাছে গেলাম। আমি বুঝতে পারলাম যে গন্ধটা হয়তো এই রুম থেকে, মানে আমার রুম থেকে আসতেছে। তো আমার রুমের দরজাটা ছিল বাইরে থেকে সিটকিনি দিয়ে লাগানো, আমি সিটকিনিটা খুললাম এবং খুলে দরজাটা ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেখলাম যে আমার যে পড়ার টেবিলটা ছিল, ওই পড়ার টেবিলের চেয়ারের উপর একজন মহিলা বসে আছে, এবং মহিলাটার শুধু পিঠ দেখতে পারতেছিলাম, আর চেহারা দেখতে পারতেছিলাম না। আমি তো মানে পুরা আশ্চর্য হয়ে যাই যে এখানে তো কোনো মহিলা আসার কথাই না, মানে আমি মানে সারপ্রাইজ হয়ে যাই। আমি শুধু একটা কথা বললাম যে এইখানে কে? তখন দেখলাম মহিলাটা আমার দিকে মানে ঘুরে তাকালো, এবং মহিলাটাকে আমি চিনতে পারি, কারণ এটা সেই মহিলা যাকে আমি ওই দিন আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে দেখছিলাম, সেটা সেই মহিলা। আমি আমার মানে ভয়ে আমার শরীরে মানে কোনো শক্তি পাচ্ছিলাম না, আমি ওইখান থেকে চিৎকার করবো ওইরকম শক্তি মানে আমার মধ্যে ছিল না। আমি দৌড়ায় পালানোর জন্য মানে খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি পারতেছিলাম না, আমার শরীর পুরো ফ্রিজ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি কোন রকম মানে শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম, সাথে সাথে দৌড় দিয়ে একবার নিচে চলে গেলাম। আমার দরজা খোলা ছিল, বাসার দরজা খোলা রেখে একদম নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে এখানে আমি সিঁড়ির মধ্যে যা বসে আছি আর ভাবতেছি যে এটা কি হইতেছে। যাক 15-20 মিনিট পর আব্বা আমার চলে আসে বাসার মধ্যে, এবং আমাকে নিচে দেখে বলে যে কি হইলো, তুমি নিচে বসে আছো কেন? তখন আমি তাদেরকে সব বললাম। তারা বললো যে আরে তুমি কি ভুলভাল দেখতেছো এসব, মানে একটা ধমকের সুরে বললো। তো আমি ওনাদেরকে নিয়ে গেলাম উপরে যে দেখার জন্য। তো রুমের মধ্যে ঢুকে দেখলাম যে ওইখানে মানে কিছুই নাই, মানে সবকিছু আগের মতোই যেভাবে থাকার ওইভাবেই ছিল। তখন কিন্তু কোনো রাত ছিল না, মানে ভর দুপুর মানে এরকম একটা জিনিস দেবো মানে কল্পনা করতে পারিনি। আর মজার বিষয় হচ্ছে এইটা যে আমি রুমের মধ্যে ঢুকার সময় যে গন্ধটা পাইতেছিলাম, যে বাজে ধরনের গন্ধটা, ওই গন্ধটা মানে তখনও ছিল, মানে গন্ধটা আস্তে আস্তে মিলে যাচ্ছিল, ঠিক আছে? ওই সময় যেরকম গন্ধটা থাকবে আর কি, ওই রকম মানে গন্ধটা মিলে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল তখন গন্ধটা। তো তখন আব্বা আমাকে বললাম যে দেখো এই গন্ধটা কিন্তু আমি তখন পাইছিলাম খুব মানে বাজে ভাবে। তো তারা বললো যে এটা হয়তো দেখো খাটের নিচে হয়তো ইঁদুর মরে আছে, হয়তো সেটারই গন্ধ, ভালো করে দেখে পরিষ্কার করো। তো মানে তারা কোনো পাত্তাই দিল না, মানে 2বার আমার সাথে এই ঘটনা মানে এরকম ঘটনা ঘটছে, তারা জাস্ট পাত্তাই দিল না। তা আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, তবুও আমাকে তারা বুঝ দিল যে যা হয়েছে, দেখো এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। কিন্তু আমি তো মানে ভিতরে বুঝতেছিলাম যে আসলে কি হয়েছে, কারণ আমার সাথেই তো হয়েছে। যাই হোক, এরপরে যে ঘটনাটা ঘটে ওই বাসার মধ্যে, ওইটা ঘটে আমার ভাইয়ার সাথে। আমার ভাইয়া একদিন রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, প্রায় তখন মাঝরাত। তো উনি ওয়াশরুম সেরে মানে আমার পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসে, এবং ওইখানে ফ্রিজ ছিল আমাদের। ফ্রিজ খুলে পানি নেওয়ার জন্য আর কি, ঠান্ডা পানি নেওয়ার জন্য ফ্রিজ খোলে, এবং ফ্রিজ খুলে দেখে যে ওইখানে একটা লাশ পড়ে আছে ফ্রিজের ভিতরে। ওইটা দেখার পর উনি সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ফ্রিজ তখন বন্ধ করে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। আমার মা বাবা রুমে চলে যায় এবং মানে তাদেরকে জাগায়। এই চিৎকার চেঁচামেচি শুনে আমিও চলে আসি তখন। তো যখন সবাই একত্র হয় তখন সে বলে যে এরকম দেখছে ফ্রিজের মধ্যে একটা নাকি মহিলার লাশ পড়ে আছে। তো আমি মানে সাহস করে গেলাম ফ্রিজের কাছে এবং ফ্রিজটা খুললাম। খোলার পর দেখলাম যে মানে যা কিছু ছিল সব মানে স্বাভাবিক অবস্থায়, মানে ফ্রিজে আমরা যেভাবে রাখি আর কি ওই রকম ভাবে, মানে একটা লাশ যে থাকবে ওই রকম কোনো মানে বোঝা যাচ্ছিল না যে কিছুক্ষণ আগে লাশ ছিল বা ওইরকম কিছু কোনো চিহ্নই ছিল না। তো আব্বা আম্মা তো বড় ভাইয়ারে বকা শুরু করলো যে তোমারও কি ওর মতো একই অবস্থা হয়েছে নাকি, তুমি কি ভুলভাল দেখতেছো নাকি? তো ভাইয়া তো মানে মোটামুটি ভালোই ভয় পেয়ে যায়। তো আমি ভাইয়াকে বললাম যে তুমি আসলে কি দেখছো আমাকে বলো তো। তো বলে যে একটা মহিলাকে দেখলাম,
মহিলাকে দেখলাম যে ফ্রিজটা খোলার সাথে সাথে মহিলাটা মানে ওইখানে শুয়ে ছিল ফ্রিজের ভিতরে হাঁটু মোড়া দিয়া। তো হঠাৎ মানে খোলার পর মানে সে দেখলো যে মহিলাটা এখানে বসে আছে আর তার দিকে তাকে হাসতেছে, মানে খুব বাজে ভাবে হাসতেছে। এটা দেখার পর মানে সে খুবই ভয় পেয়ে যায়। তা আমি বললাম যে আচ্ছা মহিলাটা দেখতে কিরকম ছিল। তা আমি মানে আমার আগের যে ঘটনাটা ঘটছিল ওই রকম মানে ওই মহিলাটার আর কি বর্ণনা দিলাম ভাইয়াকে যে এরকম নাকি মহিলাটা। তো ভাইয়া বললো যে হ্যাঁ এরকমই মহিলাটা দেখতে ছিল। তো আমি তো মানে এবার আব্বা আমাকে বললাম যে দেখো আমি যদি ভুল দেখতাম তাহলে ভাইয়া কিভাবে এই একই মহিলাটাকে দেখে। তো আব্বা আমার বলে যে তোমরা দুজনই হয়তো ভুল দেখছো বা হয়তো তোমার কথা শুনে ওই হয়তো হ্যালোসিনেশন করছে, এরকম কিছু একটা হবে। মানে তারা কোনো পাত্তাই দিতেছিল না। হয়তো তারা ভিতরে জানতো বা ভিতরে হয়তো মানে তারা কিছু নোটিস করছে, কিন্তু আমরা ভয় পেয়ে যাব সেই কারণে হয়তো আমাদেরকে মানে বলতে চাইতেছে না, এরকম হয়তো হইতে পারে, শেয়ার করতে চাইতেছে না। যাই হোক, এরপর আরেক দিনের ঘটনা। ওই দিন আমি মানে খুব তাড়াতাড়ি ওই দিন রাত্রে আর কি তাড়াতাড়ি আমি বিছানায় চলে যাই ঘুমাতে। তো আনুমানিক তখন কয়টা 3-4টা হবে। ওই সময় মানে আমি টের পাই যে আমার পায়ের পাতা খুব ঠান্ডা হয়ে আসতেছে, পায়ের পাতা। তো আমি খুব ঘুম পাতলা ছিলাম, যার কারণে মানে আমি উঠে যাই। অস্বস্তি লাগতেছিল, ঠান্ডা লাগতেছিল। তো পায়ে হাত দিয়ে দেখলাম যে ঘটনাটা কি। তো পায়ে হাত দিয়ে দেখার পর বুঝতে পারি যে এখানে মানে পানি লেগে আছে পায়ের মধ্যে। তো ঘটনা জানার জন্য আমি খাট থেকে নেমে লাইট জ্বালানোর পর পায়ের দিকে তাকিয়ে দেখি যে পা পুরাটা রক্তে ভেসে আছে। তা আমি মানে ভয় পেয়ে গেলাম খুব, যে পায়ে এই অবস্থা। আমি হয়তো খাটের কোথাও লেগে হয়তো পা কেটে গেছে বা এরকম কিছু। আমি খোঁজা শুরু করলাম যে কেটে গেছে নাকি, কিন্তু দেখলাম যে পুরো পাই অক্ষত আছে। আমি সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে একত্র করে দেখালাম যে দেখো আমার পায়ে এটা কি হয়েছে। তোরা বললো যে এটা কেমনে হয়েছে। আমি বলি যে আমি জানি না এটা কিভাবে হয়েছে, কারণ আমি ছিলাম ঘুমের মধ্যে। ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা। তারা মানে কোনো এক্সপ্রেশন মানে কোনো কিছু বলতে পারলো না, কারণ এটা আসলে কোনো লজিক ছিল না। এটা হওয়ার পিছনে কোনো লজিকই নেই। ওই দিন থেকে আমরা মানে একবারে কনফার্ম হই যে এই বাড়িতে কিছু না কিছু আছে, যেটা মানে আমাদেরকে ক্ষতি করতে চাইতেছে। তো এরপর থেকে আমি রাতে ভাইয়ার সাথে ঘুমাতাম, ভাইয়ার রুমে। যাই হোক, আমাদের বাড়ির যে নিচতলার ফ্যামিলিরা ছিল ওই ফ্যামিলিটার সাথে আমাদের মানে একটু শৌখিনতা গড়ে ওঠে। তো তাদের সাথে একদিন আলাপের সময় তারা আমাদের যে ঘটনাটা বলে, ওই ঘটনাটা শোনার পর আসলে ওই বাসায় থাকার মতো মানসিকতা আমাদের থাকে না। ঘটনাটা ছিল এরকম যে ওই দিন থেকে 8-9 মাস আগে ওই মানে ফ্ল্যাটের মধ্যে মানে একটা কাপল ছিল। তো স্বামী স্ত্রী দুইজনই ব্ল্যাক ম্যাজিক করতো, ব্ল্যাক ম্যাজিকের সাথে মানে জড়িত ছিল খুব। তো সেই কারণে আর কি বাড়িওয়ালা তাদেরকে মানে খুব চাপ দেয় যে আপনারা যে কাজটা করতেছেন এটা ভালো না, আর আপনারা তাড়াতাড়ি বাসা ছেড়ে দেন, কারণ প্রবলেম হইতেছে আমাদের প্রবলেম হইতেছে। যার কারণে ওনারা মানে খুব চাপ দেয় যে ওনাদেরকে বাসা ছেড়ে দিতে। তো তখন মানে একদিন বাড়িওয়ালা খেয়াল করে যে তারা আর কি মানে বাসা ভাড়া দেয় না, আর তাদের বাসার দরজার মধ্যে তালা দেওয়া, মানে তারা বাসায় আসেও না বা বাসা ভাড়াও দেয় না। তো এটা ভেবে মানে বাড়িওয়ালা ভাবলো যে হয়তো তারা চলে গেছে আমাদেরকে না জানিয়ে। তো এর কারণে মানে বাড়িওয়ালা কিছু লোকজন ডেকে আর কি তালা ভাঙে এবং তালা ভাঙার পর ভিতরে ঢোকার পর দেখে যে তাদের জিনিসপত্র সব কিছুই আগের মতো আছে, সব কোনো কিছুই মানে চেঞ্জ নাই। হঠাৎ বাড়িওয়ালার যে ছেলেটা ছিল উনি খেয়াল করে যে আপনার ফ্রিজটা যে ছিল ওনাদের ফ্রিজের মানে তলাটা আর কি রক্ত দিয়ে ভেজা তলাটা। তো উনি ভাবে যে হয়তো ফ্রিজে মাছ মাংস কিছু রাখছিল, যার কারণে ফ্রিজ লিক করে আর কি ওটার রক্ত বাইরে চলে আসছে। তো এটা সে ওইভাবে ভেবে আর কি ফ্রিজের দরজাটা খোলার সাথে সাথে সে দেখে যে এখান থেকে একটা লাশ মানে তার দিকে আর কি শুয়ে পড়ছে আর কি, তার দিকে মানে বের হয়ে পড়ছে লাশটা, মানে গেট দরজাটা খোলার সাথে সাথে।
ফ্রিজে। তো এটা দেখার পর সে খুব ভয় পেয়ে যায়। আর ওই লাশটা ছিল হচ্ছে ওই লোকটার স্ত্রীর লাশ, ঠিক আছে, মানে যারা ব্ল্যাক ম্যাজিক করতো, মানে ওই ভদ্রলোকের স্ত্রীর লাশ আর কি। তো পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়, কিন্তু ওই ভদ্রলোককে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো ওই ঘটনার আনুমানিক 8-9 মাস পর আমরাই প্রথম ভাড়াটিয়া যারা ওই বাসাটাতে উঠি আর কি। তো এইটা শোনার পর মানে আমাদের মানে থাকার মতো অবস্থা ছিল না, কিন্তু আমরা যখন মানে বাসায় উঠবো তখন বাড়িওয়ালার সাথে চুক্তি হয়েছিল যে মানে আমাদেরকে মিনিমাম 2 মাস এই বাসায় থাকতে হবে। 2 মাস আগে যদি আমরা এই বাসা থেকে চলে যেতে চাই তাহলে মানে আমরা যে অ্যাডভান্সের টাকা দিয়েছিলাম ওইটা সে দিবে, তারা দিবে না। যার কারণে আমরা খুব কষ্ট করে ওই বাসায় 2 মাস সার্ভাইভ করি। এই 2 মাস আমাদের সাথে আরো অনেক ঘটনাই ঘটছিল, ছোটখাটো আরো অনেক ইনসিডেন্টস ঘটছিল, কিন্তু ওইগুলা মানে বলে আর আমি ঘটনাটা লম্বা করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা 2 মাস কোনোভাবে সার্ভাইভ করি এবং দেন বাসাটা থেকে মুভ করি, আবার মহাখালী এরিয়ায় আরেকটা বাসায় চলে আসি। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। যেভাবে লিখেছেন সেভাবে বলুন। ভূত এফএমে আমি এই পর্যন্ত যতগুলো স্টোরি শেয়ার করেছি সবই আমার কালেক্টেড। ঠিক তেমনই একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি জায়গায়, কোন একটা স্টেটের একটা ঘটনা, এবং এটি একটি যে টাউন, সেই টাউনে এক মহিলা যার নাম জুলিয়া ড্রোহিন, আচ্ছা, তিনিও তার ফ্যামিলি একটা স্মল হাউসে থাকতেন। তারা ফ্রান্স থেকে এই জায়গাটায় আসেন, মুভ করেছিলেন, এন্ড তাদের সারাউন্ডিংটা তাদের খুব ভালো লাগছিল বিকজ অফ ইটস কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। তার মতো করে বলছি, বাড়িটা একটু রিমোট এরিয়াতে ছিল, মানে একটু আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর ছিল না, স্টিল নেই। একদিন রাতে তার 2টা কুকুর খুব জোরে জোরে চিৎকার করা শুরু করে এবং তিনি তার হাজবেন্ড মনে করেন যে কিছু একটা হয়েছে, হয়তো মেবি কুকুরগুলো খেলছিল এবং তারা হয়তো মানে ডাকাডাকি করছিল। শুনে তাদের মনে হচ্ছিল তারা মনে হয় কোন একটা ব্যক্তি, তাদের ডাকটা শুনে মনে হচ্ছিল তারা কোন একটা কিছু দেখে হয়তো ভয় পেয়েছে, এবং তাদের যে ডাকাটা সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তখন তারা লিখছেন যে আমরা ভাবলাম যে উই বেটার সি হোয়াটস হ্যাপেনিং, আদারওয়াইজ হয়তো এর কোনো একটা কারণে আমাদের বাচ্চার ঘুমের প্রবলেম হতে পারে, তো তারা জেগে যাবে। তাই গেলাম, দেখতে পেলাম যে কুকুর দুটো কিচেনের দিকে মুখ করে শাউট করছে। আমাদের দেখে মনে হলো তারা একটু সাহস পেয়েছে এবং ওই দিকে ফিরে আরো জোরে জোরে ডাকা শুরু করলো। আমি কুকুরগুলোকে ফার্স্টে শান্ত করার চেষ্টা করি, তারপর কুকুরগুলো তাদের একটা ছোট এরিয়া করা ছিল এবং রুমের একটা সাইডে ঘুমানোর জন্য তাদেরকে এসে আমরা ঠিক করে ওইখানে ঘুমানোর জন্য রেখে আমরা আমাদের রুমে ব্যাক করি। কিছুক্ষণ পর যখন সব সাইলেন্ট, হঠাৎ করে একটা সাউন্ড পাই কিচেন থেকে, কিছু একটা ফ্লোরের উপরে পড়েছে এমন। তো প্রথমে মনে করি যে কুকুরগুলো হয়তো গিয়েছে এবং খেলছে ওখানে গিয়ে এবং কিছু একটা হয়েছে হয়তো, সো তারা যেটা সে ততটা পাত্তা দেননি। বাট লক্ষ্য করি যে ব্যাপারটা কন্টিনিউয়াসলি হচ্ছে একটু, অ্যান্ড সাউন্ডগুলো যেমন ছিল কেউ যেন চেয়ার টানছে ফ্লোরে এবং ধুপধাপ একটা সাউন্ড হচ্ছে, এবং এবার হচ্ছে আমি একটু কনসিয়াস হয়ে যাই এবং এই টাইপের সাউন্ড কুকুরের পক্ষে করা সম্ভব না। তাই আমি চেক করতে যাই এবং যে দেখি সেটা মানে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা। আমি দেখি যে পর্দায় না থাকায় কিচেনের পাশে যে স্ট্রিট লাইট সেটি আমি ক্লিয়ার দেখতে পাই এবং একজন আননোন পার্সন কিচেনে একটা চেয়ারে বসে কিছু একটা করছে। আসলে পার্সন বললে ভুল হবে, এটা একটা পার্সনের স্ট্রাকচার ছিল, বাট এন্টায়ার বডি ওয়াজ নট ক্লিয়ার, দ্যাট ওয়াজ নট ইভেন ট্রান্সপারেন্ট, অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ মানে কিরকম মানে এটা শ্যাডো টাইপের, আবার ট্রান্সপারেন্ট নয়, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো আমি খুব ভয় পেয়ে যাই এবং রুমে ব্যাক করি এবং আমার হাজব্যান্ড আমাকে আমাকে শান্ত করে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। আমি তখন তাকে সবকিছু বলি এবং সে আমাকে বলে যে আমি হয়তো স্ট্রেসড আছি এবং আমি হ্যালুসিনেট করেছি। বাট আমাকে পরে নর্মাল করার জন্য ও চেক করতে আমার সাথে
যায় এবং যেন আমি ভয় এবং কনফিউশন আমার দূর হয়ে যায়। এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমরা দুইজনই যে জিনিসটা দেখতে পাই এটা ছিল একটা ওল্ড ম্যান এবং একটা ফিগার, কোন একটা ফিগার, এবং লোকটির মুখ নর্মালি ছিল, তারা হচ্ছে এবং এক্সট্রিমলি হোয়াইট, মানে খুব সাদা দেখে মনে হচ্ছিল যে আইরিশ লোকটি আমাদের দিকে তাকিয়েছিল। অ্যান্ড ওই সময় আমরা দুজন কিছু সেকেন্ডের জন্য হিপনোটাইজড এর মতো হয়ে যাই, সম্মোহিত হয়ে যাই, এবং আমরা হাজবেন্ডটা সাহস করে কিচেনের লাইট অন করে ইনস্ট্যান্টলি আমরা দেখতে পাই যে জিনিসটা ভ্যানিশড হয়ে যায়। আমার হাজবেন্ড ভয় পেয়ে পায়, বাট আমাকে যাতে আমি ভয় না পাই সেজন্য নিয়ে রুমে ব্যাক করে। তারপর আমরা কিছুক্ষণ চুপচাপ ছিলাম। তারপর আমার হাজবেন্ড বলে যে ব্যাপারটা নিয়ে টেনশন না করতে এবং ঘুমানোর ট্রাই করতে, বাট আমি ঘুমাতে পারছিলাম না। এবং রাতে একটা সময় ঘুম এসে পড়ে, সকালে নর্মালি ঘুম থেকে উঠি। রাতে ঘটনাটি অনেকই নর্মাল, বিজি ডে, ব্রেকফাস্ট প্রিপেয়ার করা, বাচ্চাদের স্কুলে ড্রপ করা, সেখান থেকে আমাদের ওয়ার্ক প্লেসে যাওয়া, জাস্ট লাইক অ্যানাদার নর্মাল ডে। বিকেলে আসার পথে আমি আমার হাজবেন্ড আমাদের একটা পার্সেল পিক করতে লোকাল পোস্ট অফিসে যাই এবং সেখানে কথায় কথায় পোস্ট অফিসের যে মহিলা তিনি আমাদেরকে বলেন যে তোমরা কি জানো যে তোমাদের ওই হাউসটা যে তৈরি করেছে, তোমাদের যে বাসাটা, সে গতকাল রাতে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এন্ড আমরা নিউজটা পেয়ে একটু স্যাড হয়ে যাই এন্ড প্রে করি যেন তার আত্মা যেন শান্তি পায়। পরে সেই লেডিটা আমাদেরকে বলে যে ওই ভয়ঙ্কর ওই ভদ্রলোকের একটি পিকচার, একটা ছবি তারা দেখায় এবং আমরা সেটা দেখি। এন্ড আমার হাজবেন্ড খুবই অবাক হয়ে যায় যে রাতের ব্যাপারটা আবারও মনে পড়ে যায় এবং ইট ওয়াজ দ্য সেম পার্সন, আমরা সেই লোকটি যাকে আমরা কাল রাতের বেলায় কিচেনে দেখেছি। আমি এবং আমার হাজবেন্ড প্রথমে একে অন্যদিকে কিছুক্ষণ কয়েকবার তাকাই এবং আমরা বিলিভ করতে পারছিলাম না। পরে সেই মেয়েটি আমাদেরকে বলে যে যদি কিছু একটা কোনো যদি ঘটনা ঘটে থাকে বা কোনো ইফ দেয়ার ইজ সামথিং রং আমরা যেন তাকে বলি। তখন আমরা বলি যে নো, উই আর ফাইন, বিকজ আমরা তাকে ব্যাপারটা বলি না, হয়তো সে বিশ্বাস করবে না, এই জন্যই বলি না, এটাই স্বাভাবিক। পরে আমরা বাসায় যাই এবং ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করতে থাকি দুজনেই। ওই দিন রাত পার হয়ে যায়। সকালে আমরা আমাদের মেয়েকে বলি যে কাল রাতে সে একটা লোককে স্বপ্নে দেখেছে এবং আমাদের মেয়ে বলে এবং সে ডিসক্রিপশন মিলিয়ে দেখি যে সেই পার্সনটি একই সেই পার্সন এবং ভয়ের মাত্রা আমাদের আরো বেড়ে যায়। বলে রাখা ভালো যে আমাদের সাথে যে পার্সনটার এনকাউন্টার হয়, আই মিন দ্য বিল্ডার ভদ্রলোক, তার ফেস ছিল মোশনলেস, খুব একটা ভয়ানক না, তারপরও সব মিলিয়ে ব্যাপারটা খুবই ভয়ানক আমাদের কাছে। যেহেতু আমরা একটা প্রবলেমের মধ্যেই ছিলাম, আমরা ওই দিন চার্চে একজনের সাথে ব্যাপারটা নিয়ে কনসাল্ট করি এবং আমাদের 3 জনকে হলি ওয়াটার দেয়া হয়, আরো কিছু জিনিস করে দিতে বলে এবং বলে যে ইউ গাইজ আর নাও অলরাইট, বাট তার সেই যেই সোলটা সেটা হয়তো কমপ্লিটলি মানে শান্তি পায়নি বা মানে শেষকৃত্য হয়তো ঠিক মতো হয়। তিনি আরো অ্যাড করেন যে তোমাদের ছোট বাচ্চা আছে, কয়েকদিন তোমরা হয়তো এমন ইনসিডেন্ট ফেস করতে পারো, তাই তোমাদের উচিত হবে বাড়িটা ছেড়ে দেয়া। এবং আমরা তাই করি এবং মুভ করি অন্য এক সিটিতে। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে বাড়িটাতে লোকাল কাউন্সিল সেটাকে অ্যাবান্ডন ঘোষণা করে এবং কারণ আমাদের পরে 2টা ফ্যামিলি ওইখানে ছিল এবং তারাও বিভিন্নভাবে ডিস্টার্ব হয় এবং একটু রিমোটেড, তাই সব মিলিয়ে লোকাল কাউন্সিল যারা তারা হচ্ছে এই বাড়িটাকে পরিত্যক্ত ঘোষণা করে। এবং কতটা ভয়ঙ্কর যায় না, বিলিভ করা বা না করাটা প্রত্যেকের এক একজনের ব্যাপার। তবে ভদ্রমহিলা যখন আমাকে ঘটনাটি বলছিলেন তার চোখ মুখে ভয়ের ছাপ ছিল এবং আমাকে বানিয়ে গল্প বললেও তার কোনো লাভ নেই। এই ছিল আমার কালেক্ট করা স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা